সো আজকের আমি কিছু চ্যাপ্টার 21 যেটা সেটার কিছু প্রবলেম হচ্ছে ইয়ে করছি, তার সাথে হলো তোমার এরও কিছু প্রবলেম আছে পার্টিসিপেশন কুইজের। সো স্টার্ট উইথ দ্য ফার্স্ট ওয়ান, সেটা হচ্ছে একজন অ্যাডমিট করতে চাচ্ছেন। তো ফান্ডামেন্টাল অফ ফিজিক্সটা একটু ওয়েট অন করে নিই। So everyone, can you see the page 576 of Fundamental of Physics by Walker? সবাই দেখতে পাচ্ছ? Yes, sir. আচ্ছা, এখানে আমরা প্রবলেম 15টা সলভ করব। প্রবলেম 15টা বলছে যে the charges and coordinates of two charged particles held fixed in an xy plane are q1 equals to plus 3 microcoulomb, x1 equals to 3.5 centimeter, y1 is equal to 0.50 centimeter, and q2 equals to minus 4 microcoulomb, x2 equals to minus 2 centimeter, y2 is equal to আমাকে আবার এখানে একজন মেইল দিল, আমি ওকে তো আবার মেইল না, আমাকে নক দিল স্ল্যাকে, আমি গুগল মিটের লিঙ্কটা দিই। কেন লিঙ্ক? y2 is equal to 1.5 centimeter. Find the magnitude and direction of the electrostatic force on particle 2 due to particle 1, and at what x and y coordinates should a third particle of charge q3 4 microcoulomb be placed such that the net electrostatic force on particle 2 due to particles 1 and 3 is 0. সো এই হলো কোয়েশ্চেন। আমরা কোয়েশ্চেনে ফিগারটা ড্র করব। তো ফিগারটা ড্র করে ওখানে ডেটাগুলি লিখে রাখলে আমাদের আর হচ্ছে বারবার বই চেক করতে হবে না। তো আমরা দেখি এটা কিভাবে করা যায়। এই প্রবলেমটা চুজ করার অনেকগুলি কারণই আছে। একটা হচ্ছে যে তোমার এইটা দিয়ে আমি আসলে তোমরা কিভাবে কুলম্ব ফোর্স মানে একটা ইন জেনারেল প্রবলেম কিভাবে সলভ করবা সেটা দেখাবো, প্লাস আর হচ্ছে কিভাবে ভেক্টর নোটেশন ইউজ করে এই প্রবলেমটা সলভ করতে হয়, এবং এটা ডিরেকশনটা কিভাবে বের করতে হয়, ফোর্সের ডিরেকশন। এবং পরে যেটা বি নাম্বার প্রবলেম, এইটা আসলেই একটু কঠিন, যে বি নাম্বার প্রবলেমটাও বা কিভাবে সলভ করতে হয় সেটা একটু দেখবো। সো লেটস স্টার্ট।
এখন আমরা বোর্ডে চলে যাই। সো এই হচ্ছে আমাদের কোঅর্ডিনেট সিস্টেম। কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে আমাদের বলছে যে এই একটা যে আমাদের Q1 চার্জ, সেই Q1 চার্জ আছে হচ্ছে তার x1 হচ্ছে 3.5 সেন্টিমিটার, y1 হচ্ছে 0.50 সেন্টিমিটার। সো Q1 চার্জটা বোঝাই যাচ্ছে তার x ও পজিটিভ y ও পজিটিভ এই কোয়াড্রেন্টে হবে, বাট এটা যে একদম এত অ্যাকুরেট হতে হয় মানে কোয়াড্রেন্টটা ঠিক হলে আর কি তোমার অনেকগুলি প্রবলেমের ক্ষেত্রে তুমি সুবিধা পাবা, সবগুলির ক্ষেত্রে না আর কি। মানে কোয়াড্রেন্টটা যদি তুমি ঠিক করতে পারো তোমার অসুবিধা হবে না আর কি, কোথাও সুবিধা পাবা অনেকগুলির ক্ষেত্রে। আর এটাই বলতেছিলাম এরপরে। হ্যাঁ, সো এটা হচ্ছে Q1 চার্জ। Q1 চার্জটা হচ্ছে 3 মাইক্রোকুলম। এরপরে আমার বলা আছে যে Q2 চার্জ। এখন Q2 চার্জের ক্ষেত্রে আমার Q2 চার্জের জন্য Q2 হচ্ছে 4 মাইক্রোকুলম, x2 -2 y2 1.5। সো x2 হচ্ছে -2, y2 হচ্ছে 1.5 সেন্টিমিটার। এবং তার মানে হচ্ছে হলো -2 এদিকে, এদিকে হবে Q2 চার্জটা। সো Q2 ইজ ইকুয়াল টু -4 মাইক্রোকুলম। এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হলো যে ফোর্স অন 2 ডিউ টু 1, তাই না? হ্যাঁ, ফোর্স অন পার্টিকেল 2 ডিউ টু পার্টিকেল 1। সো ফোর্স অন পার্টিকেল 2 ডিউ টু পার্টিকেল 1, ফোর্স অন 2 ডিউ টু 1। সো তোমরা জানো এটাকে আমরা কিভাবে লিখি, এটাকে লিখি হচ্ছে F12, যা ডিউ টু যেটা সেই নাম্বারটা আগে আর ফোর্স অন যেটা সেই নাম্বারটা পরে। সো এরপরে আমরা নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে যাওয়ার সময় গেলাম, আমরা এখন F12 এর যে ফর্মুলাটা সেই ফর্মুলাটা লিখে ফেলি। ফর্মুলাটা হচ্ছে KQ1 Q2 R12, তারপরে হচ্ছে এটার মড। স্যার হ্যাঁ স্যার 2 U2 1 স্যার 2 হবে না স্যার, মানে 2,1 হওয়ার কথা। মানে স্যার 2 এর উপর চার্জ করতে 1 1 1 এর দ্বারা 1 এর সাপেক্ষে। হ্যাঁ, মানে জিনিসটা হচ্ছে এরকম যে ফোর্স অন 1, সরি ফোর্স অন 2 ডিউ টু 1। হ্যাঁ, 2 এর উপর সো ফোর্স প্রয়োগ করছে। যেটার উপর মানে এটা আমাদের কনভেনশন আর কি, যে যেটার উপর এটা যে তোমার কোনো ফিক্সড কনভেনশন এরকম কিছু না। আমাদের কনভেনশন হচ্ছে আমরা যে লেকচারে এই কনভেনশনটা ফলো করি সেটা হলো যে যে পার্টিকেলটা ফোর্স এক্সপেরিয়েন্স করে তার নাম্বারটা পরে, এবং যে পার্টিকেলটা ফোর্স অ্যাপ্লাই করে তার নাম্বারটা হচ্ছে আগে। অ্যাকচুয়ালি তো ফোর্স হচ্ছে এখানে দুইটা পার্টিকেলই একটার একটার উপর দিতেছে, কিন্তু তুমি হচ্ছে আমরা সিঙ্গেল সিঙ্গেল পার্টিকেল করে চিন্তা করি যে এই পার্টিকেলটা কি ফোর্স এক্সপেরিয়েন্স করতেছে, এই পার্টিকেলটা যখন ফোর্সটা দিচ্ছে, আবার এই পার্টিকেলটা যখন ফোর্সটা দিচ্ছে এই পার্টিকেলটা কি ফোর্স এক্সপেরিয়েন্স করে। তো আমরা এরকম ভাবে, এটা আমাদের কনভেনশন, এটা যে কোনো ফিক্সড কিছু এরকমই ধরতে হবে এরকম কিছু না। তবে এই কনভেনশনটা ফলো করলে একটা সুবিধা হয়। সুবিধাটা হচ্ছে দেখ আমি বলতেছি, মানে তোমার সুবিধা হচ্ছে তোমার ভুল কম হবে। হ্যাঁ, যেটা হচ্ছে আর কি আমাদের বাকি যারা টিচার আছেন ওনারা আগের সেমিস্টারে ক্লাস নিয়েছেন তারাও বলে। সো এই যে R12 দিলাম, এই R12 কি, ধরো এটা যদি 1 হয় এটা যদি 2 হয়, R12 হচ্ছে 1 থেকে 2 এর দিকে একটা ভেক্টর। হ্যাঁ, সো একটা জিনিস মনে রাখবা, আমরা যখন এক্সপ্রেশনটা লিখবো আমাদের এই R12 আর F12 মানে যেদিক থেকে তোমার 1 থেকে 2 এর দিকে হচ্ছে আমাদের পজিশন ভেক্টরের ডিরেকশনটা হবে, এবং সেই অর্ডারেই আমরা এখানে নাম্বারগুলি লিখবো। এটা হচ্ছে আমাদের কনভেনশন।
সো তুমি এখন কি কি জানো আর কি কি জানো না। তুমি Q1 জানো, Q2 জানো, K ইজ আ কনস্ট্যান্ট এটাও তুমি জানো। তুমি জানো না হচ্ছে R12। আমাদের মেইন চ্যালেঞ্জ হচ্ছে এখানে R12 বের করা। সো R12 আমরা কিভাবে বের করব? R12 আমরা বের করব হচ্ছে, মনে রাখবা R12 হচ্ছে এই তো কোঅর্ডিনেট সিস্টেম। এই কোঅর্ডিনেট সিস্টেমে এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এটা হচ্ছে তোমার R12, এটা হচ্ছে তোমার R1 এর পজিশন ভেক্টর, এটা হচ্ছে R2। সো R12 ইকুয়ালস টু R2 মাইনাস R1, তাই না? কারণ হচ্ছে R1 প্লাস R12 ভেক্টর সামের যে তোমরা ট্রায়াঙ্গেল ল সেখান থেকে জানো R2। তো এখন কাজ হচ্ছে আমাদের R2 আর R1 বের করা, তারপরে এই 1 নাম্বার ইকুয়েশনে বসানো, এবং 1 নাম্বার ইকুয়েশনে বসানোর পর R12 এর ফর্মটা বের করে ফেলা। তো লেটস ডু ইট। স্যার আমার একটা কনফিউশন আছে প্রিভিয়াসটার। হ্যাঁ, শিওর। স্যার আমরা আর এর ডিরেকশন গুলো কিভাবে বের করলাম? আচ্ছা, আর এর স্যার, এখানে ডিরেকশন, উল্টাপাল্টা করে ফেলতেছি। হ্যাঁ ম্যাথ আর সলভ এর করতে গেলে। আর এর ডিরেকশন গুলা কিভাবে বের করলা, এটা একটা ভালো কোয়েশ্চেন। মানে হচ্ছে অ্যাকচুয়ালি না, তোমার আর এর ডিরেকশন আমরা এখানে ধরে নিছি। হ্যাঁ, যে ধরো আমরা যদি একটা সিঙ্গেল এইটা চিন্তা করি, এটা চিন্তা করি, যখন হচ্ছে জিনিসটা হচ্ছে এরকম যে তোমার ফোর্স অন টু ডিউ টু ওয়ান, তোমরা জানো কুলম্ব ফোর্স। কুলম্ব ফোর্স কি করবে, যে তোমার দা লাইন জয়নিং দ্য টু পার্টিকেলস সেই বরাবর কাজ করে। হ্যাঁ, এখানে একটা সিম্পল টেকনিক ফলো করতে পারো। তোমার আলটিমেটলি যেটা হবে যে তুমি যখন এফ এর এক্সপ্রেশনে Q1 Q2 এর মান বসাবা, যদি তোমার চার্জ গুলি অপোজিট হয়, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ হয়, তুমি দেখবা যে তোমার ফোর্স আর পজিশন ভেক্টরের ডিরেকশন হচ্ছে অপোজিট। এটা শর্ত আছে। তুমি আমার কনভেনশন যদি ফলো করো, তুমি দেখবা যে পজিশন ভেক্টর আর ফোর্সের ডিরেকশন অপোজিট যখন তোমার চার্জগুলি হচ্ছে পজিটিভ, সরি অপোজিট। আর যদি চার্জগুলি হচ্ছে সেম হয়, দুটোই পজিটিভ হয়, তখন দেখবা যে তোমার পজিশন ভেক্টরের ডিরেকশন আর হচ্ছে ফোর্সের ডিরেকশন সেম। সো এটার জন্য তোমাকে কি করতে হবে? এটার জন্য তোমাকে করতে হবে হচ্ছে, তুমি যখন ফোর্স অন টু ডিউ টু ওয়ান ক্যালকুলেট করবা, তুমি তোমার এক্সপ্রেশনের জন্য পজিশন ভেক্টরটা অলওয়েজ ধরবা 1 থেকে 2 এর দিকে, R12। হ্যাঁ, এটা মনে রাখবা যে তুমি প্রথমে পজিশন ভেক্টরটা ধরে নিবা R12 1 থেকে 2 এর দিকে। আমাদের যেরকম এখানে 1 আছে, এখানে এখানে আছে 2, সো এই 1 থেকে 2 এর দিকে আমাদের এই পজিশন ভেক্টরটা হবে। ওকে, সো স্যার এটা এটা তো কুলম্বের ভ্যালুর উপর মানে ডিপেন্ড করবে না, তাই না? না না, এটা আমাদের হচ্ছে কুলম্বস, মানে ধরো কুলম্বস ফোর্সে কি আসে, আমরা তো প্রথমে এক্সপ্রেশনটা লিখবো। মানে আমাদের ফর্মুলাটা প্রথমে লিখতে হবে যে F12 ইকুয়ালস টু K Q1 Q2 R12 ইন তার হোল কিউব, তার সাথে হচ্ছে R12 ভেক্টর। এখানে মনে রাখবা, তুমি যদি ফোর্স অন টু ডিউ টু ওয়ান, তাহলে তুমি F12 লিখবা, এবং পজিশন ভেক্টরটা হবে হচ্ছে R12। যদি তুমি ফোর্স অন টু, সরি ফোর্স অন ওয়ান ডিউ টু টু লিখতা, তাহলে লিখতা F21, এবং পজিশন ভেক্টরটাও লিখতা R21। এটা হচ্ছে তোমার ফর্মুলা লেখার একটা কনভেনশন, যেই কনভেনশনে তুমি পজিশন ভেক্টরটা লিখবা হচ্ছে এভাবে। ওকে, তো এটা হচ্ছে তোমার একটা টেকনিক। এটা যদি তুমি ফলো করো, তাহলে তুমি দেখবা যে তোমার চার্জের সাইনগুলি যদি অপোজিট হয়, মানে একটা পজিটিভ আর একটা নেগেটিভ হয়, তুমি সবগুলি ভ্যালু ইনপুট দেওয়ার পর তুমি দেখবা যে তোমার ফোর্সের ডিরেকশন আর পজিশন ভেক্টরের ডিরেকশন হচ্ছে অপোজিট। এবং তুমি যখন সবগুলি ভ্যালু ইনপুট দিবা এবং তোমার চার্জগুলি যদি দুইটাই পজিটিভ হয়, তুমি দেখবা যে তোমার ফোর্সের ডিরেকশন এবং যে পজিশন ভেক্টর ডিরেকশন তারা হচ্ছে একই দিকে। সো এটা নিয়ে কোনো কনফিউশন আছে আর? জি না স্যার। গুড। সো আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাই। 1 2, হ্যাঁ, আমরা এখন R2 আর R1 এর ফর্ম লিখবো। দেখো,
আমরা জানি যে কোনো ভেক্টরকে 2D তে আমরা এটা আগের ক্লাসে দেখে আসছি যে লেখা যায় xi প্লাস yj। আমরা এখন দেখবো যে r1 আর হচ্ছে r2 এর জন্য এই আমাদের x y এর ভ্যালুগুলি কত। এবং এখানে একটা জিনিস খুব ইয়েতে থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে, সেটা হচ্ছে তোমার যে চার্জগুলি দেওয়া আছে এগুলি হচ্ছে মাইক্রো কুলম্ব, হ্যাঁ, মানে হচ্ছে 10⁻⁻6 কুলম্ব। আর তোমার ডিস্টেন্স গুলি দেওয়া আছে সেন্টিমিটার, মানে একটা হচ্ছে এসআই এর সাথে 10⁻⁻2 মিটার, আর একটা হচ্ছে 10⁻⁻6 কুলম। সো বেটার হচ্ছে তুমি যদি সবগুলিকে এসআই ইউনিট সিস্টেমে নিয়ে আসো। এসআই ইউনিট সিস্টেমে নিয়ে আসার পর তারপরে তুমি হচ্ছে কাজ শুরু করো, তা না হলে তোমার ভুল হতে থাকবে, হ্যাঁ। এবং তোমাকে একটা ইউনিট সিস্টেমে আসতে হবে। সো তুমি যখন এখানে তোমার x1 3.5 ও y1 0.50, সো এটা হবে হচ্ছে তোমার x1 হচ্ছে 1.5 সেন্টিমিটার, তাহলে মিটার স্কেলে এটা হবে 0.15 মিটার, হ্যাঁ। আর তোমার x2 টা হচ্ছে সিমিলারলি 0.05 মিটার। সো r1 আমাদের স্ট্রেট ফরওয়ার্ড 0.15i প্লাস হচ্ছে 0.05j। ওকে, সো এটা হচ্ছে আমাদের r1 এর ফর্ম লেখা হয়ে গেল। এখন r2 এর জন্য r2 এর জন্য আমরা হচ্ছে লিখব -0.02, সরি, আমাদের ছিল 2 সেন্টিমিটার, এই কারণে হচ্ছে 10⁻⁻2 দিয়ে সরি, আর হচ্ছে প্লাস 1, সরি 0.015 যে এটা হচ্ছে আমাদের r2, এটা হচ্ছে আমাদের r1। তো আমরা যেটা করব এখান থেকে আমরা r2 r12 এর এরিয়াটা বের করব, ভ্যালুটা বের করব। r12 সমান সমান কি হবে, i r2, স্যার একটা ভুল হয়েছে মনে হয় স্যার। হ্যাঁ বলো। স্যার x1 দেওয়া আছে মনে হয় 3.5 সেন্টিমিটার, তাহলে r1 কি 0.035 আই হবে? সরি 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 সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 0.035i, গুড গুড গুড। আচ্ছা, সো x1 এর ভ্যালু 3.5 সেন্টিমিটার, আমি ভুল লিখছি। সো r2 মাইনাস r1 এখন আমরা প্লাগ ইন করব। তো যদি হচ্ছে প্লাগ ইন করো তাহলে দেখবা তোমার আসে আচ্ছা, আরেকটা ভুলও হয়েছে। আরেকটা ভুল কি, x2 দেওয়া আছে, এই ভুলটা খুব কমন এরর। x2 হচ্ছে -0.50 সেন্টিমিটার। তো এটাকে যদি তুমি মিটারে কনভার্ট করো তখন কি হবে, 0.005, তাই না? Yes, sir. হ্যাঁ, আমি এখানে এই জিরোটা হচ্ছে আবারও ভুল করছি। সো তুমি যদি r12 ওই ইকুয়েশন 1 এ বসাও, আলটিমেটলি তুমি যেটা পাবা সেটা হলো ঠিক স্যার, এর থেকে ভালো তো কোঅর্ডিনেট সিস্টেম থেকে করলে ভালো হতো স্যার। ওই যে 2 পয়েন্টের ওই যে x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। হ্যাঁ, সেটা সেটা করতে পারলে খুব ভালো হতো। মানে তোমার সেটা করে তো তুমি ম্যাগনিটিউডটা পাবা, কিন্তু তুমি ভেক্টরটা পাবা না। আমি r12 ভেক্টরটা কিভাবে বের করতে হয় এটা একটু দেখাতে চাচ্ছি, হ্যাঁ। কারণ হয়তো জি স্যার। কোনো ক্ষেত্রে তোমাদের এক্সামে কোয়েশ্চেনটাই সেট করা থাকবে এরকম ভাবে যে ফাইন্ড দ্য এক্সপ্রেশন ফর r12 দ্যাট স্টার্টস ফ্রম 1 এন্ড এন্ডস এট 2, এরকম ফিগারে। সো এইটার উপর একটা মার্কস দেওয়া থাকবে, কারণ হচ্ছে এই r12 ভেক্টর ফর্মটা বের করাটা তোমাদের একটা কাজে লাগে। তো এই জন্য হচ্ছে আমি এটা দেখাচ্ছি। আর ভেক্টর ফর্মে করতে পারলে ম্যাথে ভুলও কম হয়। ক্যালকুলেশনে কিছু ভুল হয় মাঝে মধ্যে, ওটা ক্যালকুলেশনের ভুল, কোনো ইস্যু না।
সো এটা হচ্ছে তোমার R12 এর ভ্যালু। এখন তোমার লাগবে R12 এর ম্যাগনিটিউড। R12 এর ম্যাগনিটিউডটা সোজা, এটা হচ্ছে তুমি এইটা নিবা, এটার রুট করে এটার মধ্যে স্কোয়ার গুলি বসাবা। সো তোমার R12 এর রেজাল্টটা কি আসে? কেউ কি ক্যালকুলেটর নিয়ে বসছো সাথে? ক্যালকুলেটর নিয়ে যদি না বসা, আমি একটু হিসাব করে নেই। স্যার 0.0559। গুড। 0.0559 এটা হচ্ছে তোমার R12 মিটার। এর ম্যাগনিটিউড, হ্যাঁ, এবং হচ্ছে মিটার, এটা খেয়াল রাখতে হবে। সো মিটার আর সেন্টিমিটারের যেই ব্যাপারটা, এটাতে মানে যাতে ভুল না হয়, এই জাতীয় অঙ্কে প্রথম যে কমন মিস্টেকটা হয় সেটা হচ্ছে যে অনেকে এই ইউনিট কনভার্সনটা ভুলে যায়। সো এবার আমাদের দুইটার ভ্যালু হয়ে গেছে, এখন আমরা খালি আমাদের ফর্মুলায় প্লাগ ইন করব। সো ফর্মুলার মধ্যে কি ছিল? তো তোমার কে এর ভ্যালু হচ্ছে 8.987 ইন্টু 10⁻9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। তুমি যদি Q1 আর Q2 দুটাই হচ্ছে মাইক্রো কুলম্বে আছে, তার মানে আমাদের SI এ কনভার্ট করতে হলে কুলম্বে আনতে হবে। একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে -4। সো -12 ইন্টু 10⁻12 কুলম্ব স্কোয়ার, তার সাথে আমি তো এখানে সব জায়গায় নিয়ে নিলাম। সো 0.059 মিটার স্কোয়ার, এবং তার সাথে আমি যদি ভেক্টরটা লিখি সেটা হচ্ছে 055i মাইনাস 0.01j। এখন তুমি যদি তোমার সমস্ত কিছু এখানে ক্যালকুলেশন করো, এই যে এইখানের যে ফ্যাক্টরগুলি আছে, এই ফ্যাক্টরগুলি ক্যালকুলেশনের একটা ট্রিক বলি, এটা হবে 10⁻12। ট্রিকটা হচ্ছে যখন তোমার এই ক্যালকুলেশনটা করবা, এই 10 এর পাওয়ারগুলির ক্যালকুলেশন তুমি আলাদা করতে পারো। 10⁻9 আর 10⁻12 মিলে হয় 10⁻3। আর বাকি ক্যালকুলেশন, এটা আবার অনেক সময় ভুল হয়ে যায়, যেটা যার যার সুবিধা। আমি অলওয়েজ এরকম এই বড় বড় 10 এর পাওয়ার থাকলে সেগুলিকে হচ্ছে আলাদা করে ফেলি, এটাকে লিখি, কারণ ক্যালকুলেটরে ওটা প্রেস মানে বসাবো, তারপরে আবার মানে লিখতেও তো একটা টাইম যায়। সো এরপরে তোমার এখান থেকে যা ফ্যাক্টর আসে ফ্যাক্টরটা বের করবা। সে তোমার ফ্যাক্টরটা আসে হচ্ছে স্যার কিউব হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিউব হবে। তো ফ্যাক্টরটা কি আসে সেটা আর আমি হচ্ছে এখানে দেখাচ্ছি না। ধরে নাও ফ্যাক্টরটার ভ্যালু হচ্ছে সি। সি এর সাথে তোমার হচ্ছে এই 0.055i আর -0.01j তুমি হচ্ছে মাল্টিপ্লাই করবা। মাল্টিপ্লাই করে তুমি পাবা হলো 34.007i মাইনাস 6.183j। ওকে, এইটা হবে হচ্ছে তোমার ফোর্সের যে ভেক্টর ফর্ম। দেখো তোমাকে বলছে যে ফোর্সের ম্যাগনিটিউড আর ডিরেকশনটা বের করতে, তুমি বের করছো ভেক্টর। এই সি, এই যে এইখানে যে তোমার মানটা আসবে, নাম্বারটা আসবে, সেই নাম্বারটা ইউনিটটা হবে হচ্ছে নিউটন, এবং নাম্বারটা বের করা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। ওকে, তো এটা করে ফেলো। আর তোমরা এফ এর ভ্যালু এটা এখানে ফোর্থ পাবে কোয়াড্রেন্টে হচ্ছে স্যার। আই মাইনাস জে, হ্যাঁ ফোর্থ কোয়াড্রেন্টে। গুড, এটা আমাদের পরে লাগবে যে ফোর্থ কোয়াড্রেন্টে এটা আছে। সো এখন আমরা এফ এর ইয়েটা বের করতে পারবো, ম্যাগনিটিউডটা বের করতে পারবো। এটার ইয়েটা নিব, ম্যাগনিটিউডটা নিব 34.007 তার স্কোয়ার, আর হচ্ছে -6.183 স্কোয়ার। এটা যদি করো আসবে হচ্ছে 34.565 নিউটন। এটা হচ্ছে তোমার প্রথম যে অ্যান্সারটা সেটা।
ফোর্সের ম্যাগনিটিউড কত। এখন আসো যে ফোর্সের ডিরেকশনটা কত। এখন তুমি বলতে পারো যে F12 যে ডিরেকশনে, সেই ডিরেকশনে তুমি একটা ইউনিট ভেক্টর ডিফাইন করতে পারো এবং সেই ইউনিট ভেক্টরটা F12 এর ডিরেকশনকে ডিফাইন করবে, দ্যাট ইজ ট্রু। বাট আমরা ফিজিক্সের এই কোয়েশ্চেন গুলিতে তোমার আরেকটু কি বলবো ক্লিয়ারলি হচ্ছে উত্তরটা চাই যে আমাদের এই ডিরেকশনটা কোথায়, এবং তোমাদের কোয়েশ্চেন দেখলে তোমরা বুঝতে পারবে। যখন বলবে যে ফোর্সের ডিরেকশনটা বের করো, ধরো তোমার ফোর্সটা ও যেটা বললো ফোর্থ কোয়াড্রেন্টে, এখানে তোমার এটার আই ছিল এদিকে পজিটিভ এবং যে হচ্ছে নেগেটিভ, তার মানে ফোর্সের ডিরেকশনটা হচ্ছে এদিকে F12। তো F12 যদি এই ডিরেকশনে হয়, আমরা ডিরেকশন যখন চাবে তখন আমরা দেখবো যে আমাদের এই পজিটিভ এক্স এক্সিসের সাথে এটা কি অ্যাঙ্গেল করে। হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা তো হচ্ছে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ কি অ্যাঙ্গেল করে অথবা কাউন্টার ক্লকওয়াইজ কি অ্যাঙ্গেল করে। তুমি অ্যান্সারে যদি লিখে দাও ইট মেক্স অ্যান ক্লকওয়াইজ অ্যাঙ্গেল 30 ডিগ্রি উইথ পজিটিভ, সরি, it makes an clockwise angle 30 degree with positive x-axis, or it makes an minus 30 degree angle with positive x-axis। কারণ ক্লকওয়াইজ হচ্ছে সেই অ্যাঙ্গেলগুলিকে আমরা নেগেটিভ ধরে নেই, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে সেটাকে আমরা পজিটিভ ধরে নেই। সো আমাদের টার্গেট হচ্ছে এই অ্যাঙ্গেলটা বের করা। তো এই অ্যাঙ্গেলটা আমরা কিভাবে বের করতে পারি? এই অ্যাঙ্গেলটা দেখো, আমাদের যে F12 আছে, সেই F12 এর মধ্যে আমাদের আমরা এটাকে Fxi আর হচ্ছে প্লাস Fyj ফর্মে লিখতে পারি, যেখানে Fx ইকুয়ালস টু 34.007 এবং Fy ইকুয়ালস টু -6.183। সো এটা হচ্ছে আমাদের Fy, এটা হচ্ছে আমাদের Fx। এখন তুমি যদি একটা রাইট ট্রায়াঙ্গেল চিন্তা করো, সেই রাইট ট্রায়াঙ্গেলে এটা যদি থিটা হয়, এটা হচ্ছে তার সেই ট্রায়াঙ্গেলের পারপেন্ডিকুলারটা এবং এটা হচ্ছে বেস, তাহলে সেই ট্রায়াঙ্গেল থেকে তুমি লিখতে পারো tan theta equals to Fy by Fx। এবং তুমি যদি কি করো, এই Fy আর Fx এর ভ্যালুটা বসাও, সেই ভ্যালুটা বসালে তোমার ধরো 6.183 34.007, আলটিমেটলি তুমি থিটা ইজ ইকুয়াল টু পাবা 10.30 ডিগ্রি tan ইনভার্স নিলে। এখন কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনটা হলো তুমি যে এই tan থিটাটা বের করতেছো, তোমার কিন্তু এই Fy টা হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, তোমার এইটাকে যদি তুমি নেগেটিভ না দাও তাহলে কিন্তু তোমার এই 10 এর আগে একটা নেগেটিভ সাইন আসবে, এবং নেগেটিভ সাইন না আসলে এটা যে তোমার ক্লকওয়াইজ অ্যাঙ্গেল সেটা তুমি ম্যাথমেটিক্যালি কি করতে পারবা না, মানে ক্লেম করতে পারবা না। বাট তুমি যদি এখানে নেগেটিভ সাইন না দাও এবং এখানে তোমার অ্যাঙ্গেল পজিটিভ আসে এবং তুমি ফিগার ড্র করে বলে নাও, সো ইট উইল মেক্স অ্যান অ্যাঙ্গেল 10.3 degree clockwise angle 10.30 degree with positive x-axis and the angle is shown in figure like this, এরকম ভাবে যদি করো তাহলেও ঠিক আছে। বাট আই সাজেস্ট তুমি হচ্ছে এইখানে এই ভ্যালুগুলি বসাবা, ভ্যালুগুলি বসায় তারপরে হচ্ছে তুমি কি করবা, তোমার অ্যাঙ্গেলটা বের করবা। সো তোমার প্লাস 260 ডিগ্রি, হ্যাঁ স্যার প্লাস 260 ডিগ্রি হচ্ছে স্যার, যে 270 প্লাস প্লাস মাইনাস দিয়ে স্যার ওটা করতে হবে, মানে আপনি তিনটা কোয়াড্রেন্ট নিয়ে স্যার, যদি আমি পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে দেখি স্যার। হ্যাঁ, তুমি যদি পজিটিভ এক্স অ্যাক্সিসে নাও তাহলে তো হচ্ছে তোমার ইয়ে হওয়ার কথা 349 ডিগ্রি হওয়ার কথা না? কারণ ধরো এটা যদি হচ্ছে 10 ডিগ্রি 10.30 ডিগ্রি হয়, এই টোটালটা হচ্ছে তোমার, এই টোটালটা হচ্ছে 360 ডিগ্রি। হ্যাঁ, 360 ডিগ্রি থেকে কি ব্যাপার, 360 জি স্যার, জি জি। থেকে তুমি 10.3 ডিগ্রি বাদ দিলে তোমার থাকবে হচ্ছে 340.97 ডিগ্রি। সো তুমি যদি পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথেও রাখো এটাও হচ্ছে ফাইন, কোনো সমস্যা নাই। তো প্রবলেম নাম্বার বি এটা হচ্ছে কোয়াইট ইন্টারেস্টিং। সো প্রবলেম নাম্বার বি এর জন্য কোয়াইট ইন্টারেস্টিং কেন, এটা তোমাকে এই যে তোমার Q1 চার্জটা ছিল, Q2 চার্জটা ছিল, তো তোমাকে বলছে যে আরেকটা Q3 চার্জ তোমাকে বের করতে হবে, যেই চার্জের জন্য
তোমার Q2 এর উপর নেট ফোর্স বের করতে হয়, এবং অ্যাকচুয়ালি তোমাকে চার্জের ম্যাগনিটিউডটা দিয়ে দিছে, তোমাকে ডিসটেন্সটা বের করতে হবে। এইটা আসলে একটু কঠিন। তো আসো আমরা দেখি যে এটা কিভাবে বের করা যায়। হুম সো আমার হাতে কি কি ইনফরমেশন দেওয়া আছে, সেই ইনফরমেশন গুলি হচ্ছে আমি প্রথমে কাজে লাগানো স্টার্ট করি। সো আমাদের বলে দিচ্ছে যে একটা Q3 চার্জ আছে, এবং তার জন্য Q2 এর উপর তুমি কি করবা, চার্জ যেই চার্জটা হবে, মানে Q2 আর Q3 এর জন্য যেই ফোর্সটা হবে, সেই ফোর্স আর Q1 আর Q2 এর জন্য যেই ফোর্স, সেই দুইটার ভেক্টর সাম হবে 0। সো আমরা ম্যাথমেটিক্যালি লিখতে পারি F32 প্লাস ফোর্স অন 2, হ্যাঁ ঠিক আছে, ইকুয়ালস টু 0। এবার একটা জিনিস আমরা দেখব, যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে যে আমাদের F12 এর ডিরেকশনটা ছিল এই বরাবর। হ্যাঁ, সো F12 যদি এই বরাবর হয়, F32 এর ডিরেকশন হবে ঠিক তার অপোজিট। সো F32 এর ডিরেকশন হবে তার অপোজিট। এটা হচ্ছে ফার্স্টে আমরা এটা মাথায় রাখলাম। ওকে, সো আমরা যখন এটাকে মাথায় রাখলাম যে F32 এর ডিরেকশনটা হবে হচ্ছে এর অপোজিট, সো এইটা আমাদের কি কাজে লাগে এটা আমরা দেখব। এখন আগে আমরা F32 এর এক্সপ্রেশনটা বের করি। হ্যাঁ, F32 এর এক্সপ্রেশনটা সোজা, মানে ফর্মুলাটা সোজা, তুমি তো ফর্মুলা জানোই, খালি হচ্ছে আমি ফর্মুলাটা লিখলাম। আচ্ছা, সো এই যদি হয় তোমার ফর্মুলা, নেক্সট তোমার যে কাজটা করতে হবে সেটা হলো, তুমি যেহেতু এই দুইটা ভেক্টরের যেই সাম, হ্যাঁ সেই সাম আমার দেখো, তুমি এখান থেকে কি কি বের করতে পারো। তোমার যদি R32 জানতে হয়, সরি R3টা তো তোমার কোয়েশ্চেনে বের করছে, কোয়েশ্চেনে বলছে যে তুমি R3 এটা বের করো, কারণ হচ্ছে তুমি X3 বের করা, যে 3 নাম্বার পার্টিকেলের এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট বের করা, যে কথা সেটা মানে হচ্ছে তোমার R3 বের করা অ্যাকচুয়ালি। সো R3 বের করতে হলে তুমি কিভাবে বের করতে পারো, তুমি যদি R32টা বের করো, সে R32 ইকুয়ালস টু R2 মাইনাস R3, এবং R2 এর ইয়ে তুমি জানো, খালি তোমার R32টা যদি তুমি জানো, R3টা তুমি এখান থেকে বের করতে পারবে। এখন R3টা কি আমাদের জানা পসিবল? হ্যাঁ, R3টা আমাদের জানা পসিবল, কারণ হচ্ছে আমরা Q1 জানি, Q3 জানি, K জানি, আমরা F32 ও জানি। এখন কোশ্চেন হতে পারে যে আমরা কিভাবে F32টা জানি, ক্লেম করতে পারি। F32টা জানি কারণ যেহেতু দুইটা মানে F32 আর F12 মিলে 0 হচ্ছে, তার মানে দুইটার ম্যাগনিটিউড হবে অবশ্যই ইকুয়াল। তো আমরা দুইটার ম্যাগনিটিউডটাকে কিভাবে বের করতে পারি, আমরা ম্যাগনিটিউডটাকে বের করব হচ্ছে, একটু ওয়েট আ সেকেন্ড। হ্যাঁ ঠিক আছে, আমরা এখন তুমি যদি হচ্ছে F32 তে সবগুলি ভ্যালু ইনপুট দাও, তাহলে F32 ইকুয়ালস টু আসবে -0.144 R32 তার কিউব, তার সাথে হচ্ছে R32। এখন এখানে আবার একটা প্রবলেম হলো। কি প্রবলেম হলো? প্রবলেমটা হলো যে, সো প্রবলেম না, ঠিক এখানে আরেকটু কাজ করতে হবে। সেই কাজটা আমি বলছি, সেটা হচ্ছে আমরা যে F12 বের করছিলাম, F12 এর আমরা ম্যাগনিটিউডটা তো বের করছিলাম 34.565। হ্যাঁ, সো এই ম্যাগনিটিউডটার সাথে আমরা ওটার একটা কি করি, ইউনিট ভেক্টর অ্যাসাইন করে দেই। সেই ইউনিট ভেক্টরটা হলো তুমি R12 দিকে দিলা, কারণ F12
F12 কিন্তু R12 এর অপোজিট। সো এটা যদি এরকম হয় যে তুমি R12 তুমি আলটিমেটলি তুমি এই ফর্মে লিখতে পারো, তাই না? এটা হচ্ছে তার ডিরেকশন, এটা হচ্ছে তার ম্যাগনিটিউড। সো F12 এর ম্যাগনিটিউড এত, F12 এর ডিরেকশন এত। এখন আবার আমরা F32 তে চলে যাই। F32 সমান সমান আমার আসছে 0.144। তুমি যদি ভ্যালু বসাও 0.144 চলে আসবে, ওইটা কোনো ইস্যু না। R32 তার কিউব আর হচ্ছে R32। এখন এই এক্সপ্রেশনকে তোমরা জানো এভাবে লেখা যায়, F32 equals to minus 1.44 R32 তার স্কয়ার এবং R32। ওকে, সো এই হচ্ছে তোমার কি বলবো F32 এর আরেকটা এক্সপ্রেশন। সো F32 এর এক্সপ্রেশন থেকে আমরা কি বললাম? আমরা বললাম যে F12 আর F32 হবে হচ্ছে অপোজিট। সো R32 ইকুয়ালস টু হবে হচ্ছে R12, কারণ F12 এর ডিরেকশন হচ্ছে মাইনাস R12 বরাবর। সো R32 এর ডিরেকশন হবে যে ইউনিট ভেক্টর R12 এর দিকে। সো আমরা F32 এরটাকে আবার লিখতে পারি F32 is equal to minus 0.144, তারপরে হচ্ছে R32 তার স্কয়ার R12, তাই না? R32 is equal to হচ্ছে R12 হবে, কারণ ওয়েট, direction should be opposite, but if direction is opposite, F12 is opposite of 1 to 2, F32 is opposite of, এটা হচ্ছে F12, so F12 এর ডিরেকশন F32। ওকে, F12 এর জন্য R12 যদি হয় হচ্ছে এই বরাবর, সো আর এটা হবে হচ্ছে এই বরাবর। ওকে, নাইস, ঠিক আছে, এটাই হচ্ছে এক্সপ্রেশন। সো এখন হচ্ছে তুমি ভেক্টর সাম নাও। তুমি যদি ভেক্টর সাম নাও, সেই ভেক্টর সামটা হলো F12 প্লাস F32, দ্যাট ইজ ইকুয়ালস টু 34.565। হ্যাঁ, তার সাথে হচ্ছে R12 একটা নেগেটিভ সাইন আছে এবং 0.0144 R32 তার স্কয়ার এবং R12। ওকে, এটা যদি তোমার নেগেটিভ এ বরাবর হয়, সো ফোর্সটা হচ্ছে এখান থেকে এখানে, সেটার জন্য নেগেটিভ সাইনটা সরি নেগেটিভ সাইন। সো এটা ইকুয়ালস টু 0। এটা ইকুয়ালস টু যদি 0 হয়, একটা প্লাস সাইন আসার কথা 144 এর এখানে, বাট কেন আমরা প্লাস সাইনটা পাচ্ছি না? হুম, হুম, এটা হচ্ছে নেগেটিভ R12 ডিরেকশনে, এটা হলো তোমার, সো
পাস সাইন ওয়াই শুড, সো তুমি যদি 34.565 ইকুয়ালস টু এদিকে মাইনাস এদিকে প্লাস চলে আসে, বাট দ্যাট উই ডু নট ওয়ান্ট। আমরা একটা প্লাস আরেকটাকে মাইনাস চাই, সো একটা প্লাস আরেকটাকে মাইনাস চাইলে r32 that is opposite of hmm, 4 ডিরেকশনটা। সো আমরা একটু 3 এর ডিরেকশনটা দেখি আলাদা করে। এটা যদি 3 হয়, এটা যদি 2 হয়, আমাদের F12 এটা যদি হচ্ছে এই ডিরেকশনে হয়, সো আমাদের F32 সেটা হবে এই ডিরেকশনে। ওকে, সো F32 যদি এই ডিরেকশনে হয় এবং F32 আমরা F32 এর মান যদি ম্যাগনিটিউড যদি বলি হচ্ছে মডুলাস অফ F32, সেইটার এটা হবে R32। কারণ হচ্ছে এখানেও একটা চার্জ পজিটিভ, একটা চার্জ হচ্ছে নেগেটিভ। সো একটা চার্জ পজিটিভ আর একটা চার্জ যদি নেগেটিভ হয়, এখন তোমার F12 হচ্ছে তার অপোজিট ডিরেকশনে আছে হচ্ছে R12। ওকে, সো এখানে যদি তার অপোজিট ডিরেকশনে R12 হয় আর F32 এর জন্য R32, সো এইবার হচ্ছে গোলমালটা ধরা পড়ছে। R32 ইজ অপোজিট ডিরেকশন অফ R12। বুঝতে পারছো জিনিসটা কিভাবে আসছে? দেখাচ্ছি। আমরা বের করছিলাম না যে ফরগট এভরিথিং আফটার যে F32 ইকুয়ালস টু মাইনাস 0.144 ডিভাইডেড বাই R32 তার স্কয়ার R32। হ্যাঁ, এর এতটুকু পর্যন্ত মনে রাখো যে আমরা F32 বের করছি। এবার আমরা যেটা করব যে এইটার R32 কে R12 এর রেসপেক্টে লিখবো এবং লিখে আমরা হচ্ছে এই ইকুয়েশনে প্লাগ ইন করব। এই ইকুয়েশনে প্লাগ ইন করে আমরা ম্যাগনিটিউড ইকুয়ালস টু 0 করব। সেটার জন্য এই যে আমাদের এত কাজ করব। তো এত কাজ করার জন্য আমাদের R32টা কোনটা সেটা প্রথমে বোঝা লাগবে। আমরা বের করছিলাম যে F12, হ্যাঁ, সেটা হচ্ছে এই ডিরেকশনে। সো F32টা হবে হচ্ছে তোমার এই ডিরেকশনে। ওকে, এখন দেখো F12 যদি এই ডিরেকশনে হয়, তাহলে যে 1 আর 2 এর যে মানে এটা তো হচ্ছে একটা চার্জ পজিটিভ একটা চার্জ নেগেটিভ, তার মানে 1 আর 2 এর মধ্যে যে পজিশন ভেক্টর সেটা হবে হচ্ছে আবার এই ডিরেকশনে, যে ইউনিট ভেক্টরটা R12। আবার এটা যেহেতু হচ্ছে একটা চার্জ পজিটিভ একটা চার্জ নেগেটিভ, এই ইউনিট ভেক্টরটা হবে এই ডিরেকশনে। সো R32 ইকুয়ালস টু মাইনাস অফ R12। ওকে, এটা তোমরা পেলা। সো আগের ইকুয়েশনে আমরা হচ্ছে এখানে মাইনাস R12 বসালে F32 ইকুয়ালস টু পেয়ে যাব মাইনাস 0.144 R32 তার স্কয়ার, এটা হয়ে যাবে প্লাস, যেহেতু হচ্ছে মাইনাস R12 বসাচ্ছি, সো আলটিমেটলি হয়ে গেল। বাকি যেই ইয়েটা আছে F12 প্লাস F32 সেটা ইকুয়ালস টু 0, সেটা ইকুয়ালস টু 0 হলে 34.565। তুমি যদি ইয়ে কমন নাও, তাদের ডিরেকশন কমন নাও, 0.144 ডিভাইডেড বাই R32 তার স্কয়ার, হ্যাঁ, এইটা R12 তার সাথে 0। ওকে, এইটা যদি তুমি সরি আচ্ছা, সো
এখানে তো তোমার একটা নেগেটিভ সাইন ছিল, হ্যাঁ হ্যাঁ, এখানে একটা নেগেটিভ সাইন থাকলে তোমার দেখবে যে R32 এর মান চলে আসছে 0.0645 মিটার। এবার স্টপ। কেন স্টপ? কারণ এই যে দেখতেছো প্লাস মাইনাস এই জাতীয় একটা কনফিউশন আসতেছে। তুমি যদি প্লাস মাইনাস অ্যাকুরেটলি চিন্তা করতে পারো, হ্যাঁ, অ্যাকুরেটলি চিন্তা করার ওয়েটা হচ্ছে দেখো একটু মনে মনে ক্যালকুলেশন করতে হবে। মনে মনে ক্যালকুলেশনটা কি রকম, যে তুমি এফ এর ম্যাগনিটিউডটা জানো এবং তুমি বুঝতে পারতেছো একটা চার্জ পজিটিভ এবং একটা চার্জ নেগেটিভ। তার মানে তুমি যদি এফ কে তুমি ওই চার্জ দুইটার মধ্যে যেই ডিস্টেন্স আছে সেই ডিস্টেন্সের করেসপন্ডিং পজিশন ভেক্টর দিয়ে এফ এর ডিরেকশনকে ডিনোট করতে চাও, তোমার এখানে আসবে হচ্ছে একটা নেগেটিভ সাইন, এরপরে আসবে এটার ম্যাগনিটিউডটা, এবং তারপরে আসবে হচ্ছে ওই 1 আর 2 এর মধ্যে যে ডিসটেন্স তার করেসপন্ডিং পজিশন ভেক্টর। এটা হবে হচ্ছে F12 এর ফর্ম। আবার F32টাও তুমি যদি একটু মনে মনে করো তাহলে বুঝবা যে এটার মধ্যে একটা হচ্ছে তোমার চার্জ হচ্ছে নেগেটিভ, একটা চার্জ হচ্ছে পজিটিভ। তুমি কি করবা এখানে এই জন্য যেই তোমার এদের মধ্যে যে ডিসটেন্সটা আছে সেই ডিসটেন্সের করেসপন্ডিং পজিশন ভেক্টর তার সাথে একটা মাইনাস এবং তার সাথে হচ্ছে তার ম্যাগনিটিউড। সো এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তারপরে তুমি বসায় দিলে এই ওয়েট সরি, এখানে তো তুমি ইয়ে বসাবা না, এটা তো তোমার মাইনাস আসতেছেই। হ্যাঁ, তুমি যখন R32 এর ডিরেকশনটা বসাবা R32 ইকুয়ালস টু হচ্ছে তুমি -R12 বসাবে। এতটুকু তো তুমি বের করছো, হ্যাঁ, এতটুকু বের করার পরে তুমি কিন্তু স্টিল কি বলে এতটুকুর মধ্যে আসো অলরেডি। হচ্ছে তোমার যে ইয়েতে R32 তার অপোজিট কিন্তু F32 আছেই, কারণ তোমার R32 এর যে ডিরেকশন তার আগে একটা মাইনাস সাইন আছে, তার মানে F32 R32 এর অপোজিটে। বাট F32 R12 এর সেম ডিরেকশনে তুমি -R12 বসাইলে দেখবা যে মাইনাস মাইনাসে প্লাস চলে আসতেছে। এইবার এই হ্যাসেল কিভাবে, মানে যদি কোনো কারণে পরীক্ষার হলে প্যাচ লেগে যায় তখন কি করব এক্সাম হলে? সো এক্সাম হলে প্যাচ লেগে গেলে দেখবা যে তোমার কি কোয়ান্টিটিটা বের করতে হবে। হ্যাঁ, যদি এরকম হয় যে তোমার কোয়ান্টিটিটা বের করতে হবে হচ্ছে ডিস্টেন্স, হ্যাঁ, সো ডিস্টেন্স কি হয়, অলওয়েজ হয় হচ্ছে পজিটিভ। সো ডিস্টেন্স যদি অলওয়েজ পজিটিভ হয় তোমরা যেটা করবা তোমাদের যেই ইয়ে থাকে, কারণ দুইটা ফোর্সে তো ম্যাগনিটিউড ইকুয়াল হবে তাই না, দুইটা ফোর্সের ম্যাগনিটিউড যদি ইকুয়াল হয় তোমরা যেটা করবা এই দুইটার ম্যাগনিটিউডের মধ্যে যা আছে মানে এইটার যে ম্যাগনিটিউড এবং এটার যে ম্যাগনিটিউড সেই ম্যাগনিটিউড গুলির পজিটিভ ভ্যালু লিখে দিবা মডুলাস নিয়ে। সো মডুলাস নিয়ে লিখলে 34.565 0.144 ডিভাইডেড বাই R32 তার স্কোয়ার। এখন দেখো এটা হচ্ছে শুধুমাত্র ডিস্টেন্স বের করার ক্ষেত্রে খুব ভালো মতন অ্যাপ্লিকেবল, কারণ R32 এর মানটা হচ্ছে তোমার ভ্যালুটা হচ্ছে পজিটিভ। সো তোমার এভাবে নিলে তুমি পজিটিভ ভ্যালুটা ইজিলি বের করতে পারবা। বাট আমি যদি ওভাবে করি ভেক্টর নোটেশন ইউজ করে কিভাবে কারেক্টলি R32 এর ভ্যালুটা বের করতে হয় সেটা হচ্ছে সেটার ওয়ে। এই হলো R32 বের করার ওয়ে। সো R32 বের করার পরে তোমাদের যেটা করতে হবে তখন তোমরা, আমি তোমাকে বলছিলাম যে R32 থেকে আমরা কিভাবে R3 বের করব, R2 মাইনাস R3। সো R32 কে লেখা যায় R32, এটা হচ্ছে R32 এর ম্যাগনিটিউড cos থিটা I প্লাস R32 sin থিটা J। এবং সো ধরো যে R32 mod ইকুয়ালস টু হচ্ছে R, so R32 equals to R cos theta I plus R sin theta J. Then R32 equals to sorry,
r32 equals to r cos theta I plus r sin theta j equals to ওই যে r2 minus r3 ছিল তার জন্য x2 minus x3i, কারণ তোমার x2 দেওয়া আছে, x3 এর ভ্যালু বের করতে হবে, y2 minus y3j, এবং এখান থেকে তুমি বলতে পারো যে x2 minus x3 equals to হবে r cos theta, সো x3 হবে হচ্ছে x3 equals to কি হবে x2 minus r cos theta। সিমিলারলি y2 হবে হচ্ছে y3 হবে হচ্ছে y2 minus r sin theta। এখন আমার কোয়েশ্চেন হলো, তোমরা তো r32 জানলা, হ্যাঁ, যেটা ইকুয়ালস টু r, যেটা ইকুয়ালস টু 0.0645, তুমি y2 জানো, x2 জানো, কিন্তু তুমি থিটাটা কি জানো? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, যে আমরা থিটা জানি কি জানি না। সো থিটা জানি কি জানি না এইটা বুঝতে হলে আমাদের আবার হচ্ছে কোঅর্ডিনেট আঁকতে হবে। সো আমাদের r32 কে আমরা কি বলছি, ধরো আমাদের f12 ছিল এই বরাবর, হ্যাঁ, সো f12 যদি এই বরাবর হয়, আমাদের f32 হবে কোন বরাবর? f32 টা হচ্ছে তার অপোজিট ডিরেকশনে। সো r12 ছিল এই বরাবর, তো r32 টা হবে এই বরাবর, তার মানে r32 আর f12 ইন সেম ডিরেকশন, r32 and f12 in same direction। এটা হচ্ছে এই ম্যাথের একটা অন্যতম কি পয়েন্ট, হ্যাঁ, যে r32 আর f12 যে সেম ডিরেকশনে। এখন আবার আরেকটা জিনিস দেখো, যে r32 দুইটা ভেক্টর যদি সেম ডিরেকশনে হয়, ধরো এই হচ্ছে তোমার দুইটা ভেক্টর, হ্যাঁ, একটা হচ্ছে p, একটা হচ্ছে q, দুটো যদি সেম ডিরেকশনে হয়, তার মিনিং হচ্ছে এরা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে সেম অ্যাঙ্গেল ক্রিয়েট করে। কিংবা তুমি বলতে পারো যে পজিটিভ ওয়াই অ্যাক্সিসের সাথে সেম অ্যাঙ্গেল ক্রিয়েট করে। কিন্তু আমরা হচ্ছে যেহেতু আর কি আমরা সবসময় অ্যাঙ্গেলটা নেই হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে, সো আমরা হচ্ছে সেইভাবেই চিন্তা করব। তার মানে এখন একটা জিনিস দেখো, আমাদের f12 যদি পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে 349.7 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, তার মানে আমাদের যে r32 সেটাও পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে 349.70 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। তার মানে আমাদের r32 টাকে আমরা আঁকতে পারি হচ্ছে, ধরো হচ্ছে এরকম প্যারালাল, তো f12 যদি এই বরাবর হয়, আমরা এটা হচ্ছে, মানে দেখো r12 আর f12 কেন হচ্ছে একটা আমি একই লাইন বরাবর আঁকলাম না, মানে কেন হচ্ছে এই বরাবরই দিলাম না, হ্যাঁ, f12 যদি এই বরাবর হয়, r32 তো এই বরাবরই হওয়া উচিত, কিন্তু আমি যে প্যারালাল বললাম, কেন হচ্ছে প্যারালাল বললাম, তুমি যখন r32 এর এক্সপ্রেশনটা বের করবা তখনও তুমি বুঝতে পারবা যে হচ্ছে কেন আমি প্যারালাল বলছি। সো এইটা মানে তোমার দুইটা যে ভেক্টর, হ্যাঁ, তুমি দুইটা ভেক্টর যখন ড্র করতেছো, হ্যাঁ, তুমি f12 টাকে ড্র করতেছো, তখন তোমার যে গ্রাফটা, সেই গ্রাফটা হচ্ছে তোমার যে 1 ইউনিট গ্রাফের, সেটা সমান সমান 1 নিউটন। হ্যাঁ, গ্রাফে ধরো এরকম দাগ থাকে না, তোমার কোঅর্ডিনেট সিস্টেম মানে তো অ্যাকচুয়ালি একটা গ্রাফ, এটা 1 নিউটন, এটা 2 নিউটন, এটা -1, এটা -2, এগুলি সব নিউটন। তো সেই গ্রাফের মধ্যে আমি যখন r32 দেখাচ্ছি, তো আমার তখন আবার এগুলিকে মিটার হিসেবে চিন্তা করা যাচ্ছে। তো এই কারণে আমি একটার উপর আরেকটা ড্র করি নাই, আমি বলে নিচ্ছি যে এইটা আমরা আপাতত প্যারালাল ধরে নেই। সো আলটিমেটলি যে f12 যে ডিরেকশনে হবে, r32 মানে f12 পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল করবে, r32 পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে সেম অ্যাঙ্গেল করবে, কিন্তু f12 এর যে এক্স কম্পোনেন্টের ভ্যালু কিংবা তোমার ওয়াই কম্পোনেন্টের ভ্যালু আর r32 এর এক্স কম্পোনেন্টের ভ্যালু আর ওয়াই কম্পোনেন্টের ভ্যালু সেম হবে না, কারণ হচ্ছে দুইটা আলাদা ইউনিট স্কেল।
তুমি যখন পাবা, তুমি যখন R12 কে দেখবা, R12 এরা থাকবে হচ্ছে তোমার এরকম ডিরেকশনে, এগুলি হচ্ছে সব মিটার, তোমার কম্পোনেন্ট আসবে মিটার ইউনিটে। আর F12 যখন তুমি ড্র করতেছো তোমার কম্পোনেন্ট আসবে নিউটন ইউনিটে, এই কারণেই কম্পোনেন্টের ভ্যালুটা সেম হবে না। বাট এতটুকু তো বুঝতে পারতেছি আমরা যে R32 আর F12 should be in the same direction, it might be parallel or it might be in the same line। হ্যাঁ, একই লাইনে থাকলেও কিন্তু হচ্ছে তারা সেম ডিরেকশন, আর প্যারালাল হলেও হচ্ছে তারা সেম ডিরেকশন। সো যদি একই লাইনে হয় তাহলেও তারা F12 আর R32 পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে সেম অ্যাঙ্গেল করবে, আর যদি প্যারালাল হয় তাহলেও হচ্ছে সেম অ্যাঙ্গেল করবে। এখন আমরা যেহেতু বলতে পারতেছি না যে এটা, আমরা যেহেতু F12 এর কোঅর্ডিনেটে চিন্তা করতেছি প্যারালাল হবে না একই ডিরেকশনে হবে এই কোঅর্ডিনেটে, এটা আমরা বলতে পারতেছি না আগে থেকে। R32 এর মান বের করার পর, মান বের করার আগে, মান বের করার পরেও বলতে পারবো কিনা সেটাও হচ্ছে শিওর না। সো আমরা দুইটা সম্ভাবনাই হাতে রাখলাম, এবং সেই দুইটা সম্ভাবনা হাতে রেখেই আমরা বললাম যে R32 এবং F12 makes the same angle with positive x axis। সো R32 যদি ধরো এখন R32 পজিটিভ এক্স অ্যাক্সিস এর সাথে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, ওকে, সো আমরা R32 টাকে এই বরাবর ধরি। হ্যাঁ, R32 টা হচ্ছে এই বরাবর। সো পজিটিভ এক্স অ্যাক্সিস এর সাথে যদি থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে তাহলে R32 এর ভেক্টর ফর্মটা কি হবে? R32 cos theta I প্লাস হচ্ছে cos theta j, সরি, R32 sin theta j। সো তোমরা দেখো R32 তোমরা ম্যাগনিটিউডটা জানো, থেটাটাও এখন তোমরা জানো, এখন হচ্ছে খালি প্লাগ ইন করলেই তোমার ভ্যালু চলে আসবে। x3 x2 এর ভ্যালুটা কত ছিল? x2 এর ভ্যালুটা ছিল হচ্ছে তোমার -2, তো -2 সেন্টিমিটার, তার সাথে হচ্ছে তোমার আর এর ভ্যালুটা হচ্ছে 0.0645, তার সাথে হচ্ছে cos অফ 349.7 প্লাস দ্যাট ইকুয়ালস টু হচ্ছে -10.3 ডিগ্রি। এখন আমরা এটাকে 2 সেন্টিমিটারে কেন লিখলাম? এটা তো হচ্ছে 0.02 ছিল, আমরা সব তো মিটার ইউনিটে বের করতেছি। সো আমি এখন ক্যালকুলেটরে হিসাব করতেছি। cos -10.3 ইন্টু 0.0645, তার সাথে একটা -1, তার সাথে -02, এটা সমান সমান আসে -0.08346। তার মানে এটা হচ্ছে মিটার ইউনিটে। x3 ইকুয়ালস টু তাহলে 8.34 cm। এখন তুমি y3 এর ভ্যালুটা কত পাবা? y3 এর ভ্যালুটা পাবা হচ্ছে, y3 এর ভ্যালুটা পাবা সিমিলারলি, y3 টা ছিল 0.015, তার সাথে এটা মাইনাস করতে হবে। সো 0.0645 ইন্টু সাইন অফ 10.3 ডিগ্রি, সো এটা হচ্ছে ওয়েট 0.015 minus 0.0645 into sine of -0.103 equals to হচ্ছে 0.02653, 2.653 cm। সো এখানে এই দুইটা ভ্যালু তোমরা একটু খেয়াল রাখো, 083 আর 026। আমার x3 আসলো 0.083, হ্যাঁ, আর y3 আসলো প্লাস 0.026। সো আমরা যখন R3 এর ভেক্টর ফর্মটা লিখবো সেটা দেখো 0.083i
আর হচ্ছে প্লাস 0.026 জে। সো তুমি যদি এখানে ড্র করো ফিগারটা, এটা হচ্ছে মাইনাস, হ্যাঁ, এরপরে হচ্ছে প্লাস। সো তোমার R32 এর এটা হবে হচ্ছে এই বরাবর। ওকে, যদি তুমি ভেক্টরটা ড্র করো এটা হবে হচ্ছে এই বরাবর। আর তুমি আলাদা কোঅর্ডিনেট সিস্টেমে F12 টা আঁকতেছো, দেখো দুইটাই কিন্তু তুমি কোঅর্ডিনেট থেকে, বাট এই ভেক্টর আর এই ভেক্টর মানে তো দুইটা ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেমে, এতটুকু তো শিওর যে এরা এক্স অ্যাক্সিস এর সাথে সেম অ্যাঙ্গেল করবেই করবে, তাই না? স্যার আমরা যে ম্যাথে বিপ্রতীক কোণ শিখতাম ওই মেথডে কি কাজ করতেছে? ওই যে বিপ্রতীপ কোণ, তার মানে হচ্ছে এইটা তো এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল না, তুমি জি যেটা স্যার। বলতে, হ্যাঁ একটা আছে হচ্ছে তোমার অনুরূপ কোণ, করেসপন্ডিং অ্যাঙ্গেল, করেসপন্ডিং অ্যাঙ্গেল, একান্তর হ্যাঁ কোনটা? ওটা হচ্ছে রেসিপ্রোকাল অ্যাঙ্গেল না। ঠিক ওই মেথডে কাজ করতেছে বলাটা ভুল, হ্যাঁ ওই মেথডে কাজ করতেছে বলাটা হচ্ছে বিপ্রতীপ কোণেরটা বলাটা ভুল, একান্তর কোণেরটাও বলাটা ভুল। বাট তুমি, আমরা যদি এরকম করি, হ্যাঁ দুইটা কোঅর্ডিনেটকে একটু কাছাকাছি করে নেই, দুইটা কোঅর্ডিনেটকে যদি কাছাকাছি করি, আমার ধরে নাও যে এইটার কোঅর্ডিনেট সিস্টেমটা হচ্ছে এরকম। সো আলটিমেটলি এই, ওকে, এই, সো এখন দেখো এইটা আর এইটা হচ্ছে তোমার করেসপন্ডিং অ্যাঙ্গেল, হ্যাঁ ওই প্রথমে বোধহয় তন্নি কথাটা বলছিলা তাই না, যে বিপ্রতীপ কোণ, জি স্যার। হ্যাঁ বিপ্রতীপ কোণ, হ্যাঁ এইটার বিপ্রতীপ কোণ, এইটা বিপ্রতীপ কোণের ইয়ে বোধহয় রেসিপ্রোকাল অ্যাঙ্গেল তাই না, ইংলিশ টার্ম। সো এইটার বিপ্রতীপ কোণ এইটা, এইটা আবার এইটার করেসপন্ডিং অ্যাঙ্গেল। সো হ্যাঁ ওই মেথড তুমি বলতে পারো, বাট খুব ইজিলি কিন্তু ফিজিক্যালিও হচ্ছে দুইটা জিনিস দেখলে বোঝা যায় যে একটা ভেক্টর হচ্ছে এই বরাবর এবং আরেকটা ভেক্টর হচ্ছে এই বরাবর। সো এদের পজিটিভ এক্স অ্যাক্সিস এর সাথে, আমি জানি যে তোমাদের এই ইনটিউশনটা তৈরি করতে একটু সময় লাগবে, এবং তোমরা যদি এই রেসিপ্রোকাল অ্যাঙ্গেল, তারপরে হচ্ছে যে এটার বিপ্রতীপ কোণ এটা, তারপরে হচ্ছে হলো কি এই কোণ আর এই কোণ হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল অর্থাৎ অনুরূপ কোণ, সো এরকম ভাবে চিন্তা করতে পারো। আরেকটা কাজ করতে পারো, সেই কাজটা হলো তোমার যে আমি যেটা বলছিলাম যে F12 ফিজিক্যাল সিচুয়েশন থেকে চিন্তা করে, যে F12 যদি এই বরাবর হয়, F32 হচ্ছে এই বরাবর, F32 F12, সো R12 হবে হচ্ছে এই বরাবর এবং R32 হবে এই বরাবর। দুইটা ভেক্টর, একটা জিনিস মনে রাখবা, দুইটা ভেক্টর যদি সেম ডিরেকশনে হয়, তারা তারা যে কোনো নির্দিষ্ট একটা, যে কোনো একটা সার্টেন এক্সিসের সাথে, যে কোনো একটা সার্টেন ভেক্টরের সাথে সেম অ্যাঙ্গেল তৈরি করে। দুইটা ভেক্টর, ইফ টু ভেক্টর হ্যাজ সেম ডিরেকশন, they will make same angle with same angle with another vector। যেমন ধরো আমাদের দুইটা স্যার ভেক্টর, cos 60 cos 300 ডিগ্রি এরকম স্যার, দুটো একই মান। দুইটা ভেক্টর যদি হয়, অ্যাকচুয়ালি হচ্ছে তোমার থিটাটা হবে সেম, হ্যাঁ থিটাটা হচ্ছে 60 আর 300 এটা না, থিটাটা একদম অ্যাকুরেটলি সেম হবে, হ্যাঁ দুইটা সেম ডিরেকশনে। মনে রাখবা যে দুইটা জিনিসটা হচ্ছে মানে এটা একটু না, তুমি যদি কোঅর্ডিনেটে ম্যাপ করে ভিজুয়ালাইজেশন করতে চাও, তাইলে বোধহয় সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে ওই যে তোমার বিপ্রতীপ কোণ থেকে তোমার করেসপন্ডিং অ্যাঙ্গেল হিসেবে চিন্তা করা।
আর আরো ভালো ওয়ে হচ্ছে তুমি যদি ফিজিক্যাল সিচুয়েশনে চিন্তা করা শিখো, কারণ পরে আরেকটু কমপ্লেক্স সিচুয়েশন আসবে, তোমরা যখন আরেকটু ইলেকট্রিসিটিতে কঠিন প্রবলেম সলভ করবে, সেই কমপ্লেক্স সিচুয়েশনের জন্য এই ফিজিক্যাল সিচুয়েশনে দুইটা ভেক্টর যদি হচ্ছে সেম ডিরেকশন হয়, সো তোমার তাদের অ্যাঙ্গেলটা হবে যে তা একটা নির্দিষ্ট এক্সিস এর সাথে সেম, নির্দিষ্ট এক্সিস বা নির্দিষ্ট ভেক্টর, যদি তোমার এই নির্দিষ্ট ভেক্টরটা হয় এক্স এক্সিস, এটা যদি এক্স এক্সিস এর সাথে -10.3 ডিগ্রি করে, ওটাও -10.3 ডিগ্রি অ্যাঙ্গেলই করবে। তো অ্যাঙ্গেলের মধ্যে কোনো পার্থক্য হবে না। এবং তোমরা অ্যাঙ্গেল বের করা শিখছো কিভাবে, যে ওই যে একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টরের অ্যাঙ্গেল তোমরা এটা বের করছো না, ওই যে একটা আর দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে তোমার বোধহয় পি সাইন আলফা কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি কজ আলফা। হ্যাঁ, এই যদি হচ্ছে আর এর একটা কম্পোনেন্ট হচ্ছে পি হয়, আর একটা কম্পোনেন্ট হচ্ছে কিউ হয়, এটা ভেক্টরে দেখে আসছো না? জি স্যার। জি স্যার। আচ্ছা, সো ভেক্টরে যদি এটা দেখে আসো তাহলে তো এরকমই, এই যে এই অ্যাঙ্গেলটা এটা হচ্ছে তোমার ট্যান থেটা থাকে, সেখান থেকে তুমি থেটা ইনভার্স করো। সো মনে রাখবা যদি দুইটা ভেক্টর একই ডিরেকশনে হয় তাদের ক্ষেত্রে এই থেটাটা হচ্ছে সেম। ওকে, ঠিক আছে। ইয়েস স্যার। এইটা আমি আসলে ফিজিক্যাল সিচুয়েশন থেকে তোমাদের এক ধরনের কি বলতে পারো একটা থিওরেমের মতন, এটা তো আসলে থিওরেম বলা ঠিক না, একটা তোমার স্টেটমেন্ট আমি ফিজিক্যাল সিচুয়েশন অ্যানালাইসিস করে বলে দিলাম, এটা খুবই কাজে দিবে তোমাদের। সো এই প্রবলেমটা নিয়ে কারো কোনো ডিসকাশনে মানে কোনো প্রবলেম আছে, মানে কোনো বুঝতে সমস্যা হয়েছে এরকম কিছু আছে বলো তো? স্যার সেকেন্ড পার্টটা একটু শর্ট সামারি দিলে ভালো হতো স্যার। মানে এই যে আর আর থ্রি যে বের করলাম x3 আর x2, তাই না? জি স্যার। সরি x3 আর y3। জি ওকে, শর্ট সামারি, ভালো কথা বলছে। আমাদের ফার্স্ট পার্টের ক্ষেত্রে আমাদের এখানে ছিল Q1, এখানে ছিল Q3। সো এখানে যদি Q3 হয়, আমাদের সেকেন্ড পার্টে বলে দিছে যে আমাদের আরেকটা, সরি এটা হচ্ছে Q2, আমাদের আরেকটা চার্জের পজিশন Q3, Q3 এর পজিশন কোঅর্ডিনেট গুলি বের করা লাগবে x3 আর y3, এবং Q3টা এরকম ভাবে হতে হবে, Q3 এর ম্যাগনিটিউডটা বলে দেওয়া আছে যে Q3 পজিশনটা এমন হতে হবে যাতে Q1 এর Q2 এর মধ্যে যে ফোর্স Q12 এবং Q3 Q2 এর মধ্যে যে ফোর্স, সরি F12 এবং Q3 Q2 এর মধ্যে যে ফোর্স, সেই দুইটা হয় হচ্ছে 0। সো এই দুইটা যদি 0 হয়, তোমরা যেটা করবা, তোমার তো F12 এর এক্সপ্রেশন তুমি জানো, এই ইকুয়েশনে তুমি F12 কে বসাবা এবং হচ্ছে এই F32 কে এই ইকুয়েশনে হচ্ছে প্লাগ ইন করতে হবে। সো F32 কে যদি প্লাগ ইন করতে হয়, আমরা কি করব, F32 কে প্লাগ ইন করলে, এখন কথা হচ্ছে কেন করব। দেখো তোমার F32 এর এক্সপ্রেশনটা তুমি যদি চিন্তা করো, তোমার কিউ যে কে Q1 Q2 তার সাথে আছে হচ্ছে R32 তার কিউব, হ্যাঁ কিউব, আর হচ্ছে R32। সো তুমি F32 এর থেকে তুমি সবই জানো, জানো না হচ্ছে R32, তুমি যদি এই এক্সপ্রেশনে বসায় R32টাকে বের করতে পারো, সেই R32টার থেকে তুমি ইয়েটা পেয়ে যাবা, কি জানি বলে, এই x3 আর y3টা পেয়ে যাবা, কারণ R32টা জানলে তোমার এই যে R2 মাইনাস R3 আছে, সেখান থেকে তোমার ইয়ে চলে আসবে, জানি বলে এই R2 R3 থেকে তোমার R2 এর ভ্যালু তুমি জানো, R32 জানো, তো সেখান থেকে তুমি R32টা তুমি পেয়ে যাবা। তো এটা হচ্ছে তোমার সামারি। এখন এই যে F32 বের করতে গিয়ে আমার একটা জিনিস এখানে আরেকটু বলা উচিত, সেটা হচ্ছে এই যে দুইটা ভেক্টরের ভেক্টর সাম যখন 0 হয়, মনে রাখবা যে দুইটা ভেক্টর p প্লাস কিউ, তাদের ভেক্টর সাম যদি 0 হয়, দ্যাট ডাজ মিন p প্লাস কিউ দুইটা যে ভেক্টর, হ্যাঁ দুইটা ভেক্টর যোগ করে যে জিনিসটা পাও, তার যে ম্যাগনিটিউড, সেটা ইকুয়ালস টু হচ্ছে 0। আগে তুমি দুইটার ভেক্টর সাম করবা, তারপরে হচ্ছে দুইটার ম্যাগনিটিউড বসাবা। হ্যাঁ, অনেকেই এখানে যে ভুলটা করে সেটা হচ্ছে p প্লাস কিউ 0 লিখে দেয়।
ফর মেনি প্রবলেম এই এটা হচ্ছে অনেকগুলি প্রবলেমের জন্য এইভাবে করলে এটা তোমার রং অ্যান্সার তৈরি করবে। আগে হচ্ছে দুইটার ভেক্টর সাম করতে হবে, এরপরে হচ্ছে জিরো করতে হবে, এবং ভেক্টর সাম করার পরে যেটা করতে হবে তোমার, তো এই যে ভেক্টর সাম করে তুমি যে ইয়েটা পাবা, ধরো ভেক্টর সাম করার পর তুমি এরকম কিছু একটা পাইলা এফ এন, এইটা হলো সেই ভেক্টর সামের ম্যাগনিটিউড, আর এনটা হচ্ছে তার ইউনিট ভেক্টর। সো তোমার এই যে ইউনিট ভেক্টরটা দুইটা থেকে এই ইউনিট ভেক্টরটা হতে হবে সেম, মানে পি প্লাস কিউ এর যখন ভেক্টর সাম করতেছো তোমার আলটিমেটলি তোমার গোল থাকবে আমি একটা কনস্ট্যান্ট এবং হচ্ছে মানে একটা হচ্ছে এমন একটা এখানে টার্ম থাকবে যেটা হচ্ছে আমার ভেক্টর ম্যাগনিটিউড বোঝায়, যেটা একটা কনস্ট্যান্ট, এবং তার সাথে আর একটা ইউনিট ভেক্টর ফর্মে লিখবো। সো এই দুইটার ইউনিট ভেক্টর আমাদেরকে সেম করতে হবে, এইটা হচ্ছে সামারির মধ্যে আমি আবার ইনক্লুড করলাম। কারণ এই যে তোমার ইউনিট ভেক্টর ইনক্লুড করা সেটাই কিন্তু তোমরা, আমি দেখছো যে একটু আমিও হচ্ছে ডিফিকাল্টি ফেস করছি, কারণ এটার ইউনিট ভেক্টর আর এটার ইউনিট ভেক্টর একটাটা যে আরেকটার অপোজিট, অপোজিট হলে প্লাস মাইনাসের একটা ব্যাপার থাকে, সেই জিনিসটা খেয়াল রেখে কেয়ারফুলি ক্যালকুলেশন করে তোমাকে এই এফ ইকুয়ালস টু 0 সেট করতে হবে। সেখানে তুমি ডিস্টেন্সের ভ্যালুটা পেয়ে গেলা। সো ডিস্টেন্সের ভ্যালুটা যদি তুমি পেয়ে যাও, সো এরপরে তুমি এই ইকুয়েশন থেকে ওই থেটা জেনে তুমি বের করতে পারলা। সো এই হলো তোমার একটা ওয়ে যে তুমি কিভাবে এই জিনিসটা এরপরে তুমি R32 কে কম্পোনেন্টে ভেঙে দিলা, R32 cos theta, R32 cos theta i, সরি cos theta i, আর হচ্ছে R32 sin theta j। সো এই যে এই কম্পোনেন্ট ইকুয়ালস টু হচ্ছে x2 minus x3, এই কম্পোনেন্ট ইকুয়ালস টু হচ্ছে y2 minus y3, দেন তোমার ম্যাথ ইজ ডান। দ্যাট ইজ হচ্ছে সামারি। এবং সেকেন্ড পার্টটা আসলে একটু কঠিন, তো এটা নিয়ে থ্যাংক ইউ। ওকে গুড। সো আমি হচ্ছে তোমাদের একটা হোমওয়ার্ক দিতে চাই। হ্যাঁ, এই হোমওয়ার্কটা আমি একটু তোমাদেরকে কি করব, একটা একটা কনসেপ্ট আমি একটু বলে দিব, সেই কনসেপ্টটা তোমাদের হচ্ছে এই হোমওয়ার্কে ইউজ করতে হবে। এবং এই হোমওয়ার্ক ইজ নট গ্রেডেড, যেহেতু হচ্ছে এটা টিম টিচিং, এটার কোনো গ্রেড দেওয়া হবে না, বাট যদি তোমরা ট্রাই করো, এবং আমি যে প্রবলেমগুলি করাচ্ছি, দিস টাইপস অফ প্রবলেমস আর ইম্পর্টেন্ট ফর ইয়োর মিডস অ্যান্ড ফাইনালস। ওকে, সো এখন এটা হচ্ছে ওয়াকারের প্রবলেম নাম্বার 22। সো ওয়াকারের প্রবলেম নাম্বার 22 কেন করাচ্ছি এটা আমি বলতেছি। ওয়াকারের প্রবলেম নাম্বার 22 ইজ ইম্পর্টেন্ট, কারণ এখানে আমরা একটা জিনিস শিখবো, সেটাকে বলে অ্যাপ্লিকেশন অফ সিমেট্রি। হ্যাঁ, চ্যাপ্টারটা বলা যাবে, আমি একটু দেরি করে ঢুকেছি এই জন্য শুনতে পাইনি। ও হ্যাঁ, চ্যাপ্টার 21 এটা হচ্ছে তোমার ওয়াকারের যে ফান্ডামেন্টালস অফ ফিজিক্সের, আমরা এটা লেসন 1 এর যে প্রবলেম ইলেকট্রিক চার্জ, হ্যাঁ ইলেকট্রিক চার্জের মধ্যে যে কুলম ফোর্স টপিকটা আছে, সেই কুলম ফোর্সের উপর যে প্রবলেম সেটা সলভ করতেছি। ইলেকট্রিক ফিল্ড আমরা আবার অন্য আরেকটা ক্লাসে করব। তো অ্যাপ্লিকেশন অফ সিমেট্রি, অ্যাপ্লিকেশন অফ সিমেট্রি জিনিসটা কি সেটা আমরা দেখব। তো আমরা এখানে অ্যাপ্লিকেশন অফ সিমেট্রিতে প্রবলেম নাম্বার 22টা আমি একটু ওয়াকার থেকে বের করে নেই, ইট মে সাম টাইম। সো প্রবলেমের আমি ইয়েটা আঁকছি, ফিগারটা একটু দেখে নেই ভ্যালুগুলি। Q2 is a value positive, angle theta is 30 degree, Q3, Q4. Okay, so it's done actually আমার জন্য। সো এই হচ্ছে ফিগার। হ্যাঁ, এটা হচ্ছে তোমার অরিজিন, অরিজিন থেকে পজিটিভে
এক্স অ্যাক্সিসে একটা পয়েন্টে এই ডিসটেন্সটা হচ্ছে ডি, এই ডিসটেন্সটা, এখানে চার্জ 2 আছে, এইখানে হচ্ছে স্মল ডি ডিসটেন্সে চার্জ 1 আছে পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে, এই ডিসটেন্সটা হচ্ছে তোমার Q3 Q4, এই Q3 Q4 এটা হচ্ছে Q3 আর Q4 হচ্ছে সেম চার্জ, Q3 Q4 ইকুয়ালস টু হচ্ছে 1.6 ইন্টু মাইনাস 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম, এবং Q2 ইকুয়ালস টু হচ্ছে 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। সো এখন আমাকে বের করতে বলছে যে ক্যাপিটাল ডি এর ভ্যালু কত হলে এই 2, এই 4 এবং এই 3, এই তিনটা চার্জের জন্য 1 এর উপর নেট ফোর্স 0 হবে। গিভেন দ্যাট আমাদের মানে গিভেন দ্যাট না সরি, আমাদের বের করতে হবে যে ক্যাপিটাল ডি এর ভ্যালু হচ্ছে কত, এবং আমাদের স্মল ডি এর ভ্যালুটা দেওয়া আছে। তো তাই যদি হয় আমরা কিভাবে এটা বের করতে পারি? এটা আমরা বের করব হচ্ছে সো আমরা এটাকে কিভাবে বের করব, লেটস ট্রাই। আবার হচ্ছে ফিগারটা আঁকি। দেখো এই চার্জ, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এই জন্য এই প্রবলেমটা নেওয়া, Q3 আর Q4, এই চার্জের উপর যে ধরনের ফোর্স অ্যাপ্লাই করবে, এই Q4 Q1 এর উপর সিমিলার চার্জ অ্যাপ্লাই করবে। হ্যাঁ, এই F41 আর হচ্ছে F31। সো এই যে F31, এই F31 এর তুমি যদি এদিক বরাবর, এটা যদি থেটা হয়, এটাও তো হচ্ছে থেটা, তাই না? এদিক বরাবর তুমি যদি তার একটা কম্পোনেন্ট নাও, এক্স কম্পোনেন্ট, এবং এদিক বরাবর যদি তার একটা ওয়াই কম্পোনেন্ট নাও, এবং F41 এর এটা যদি থেটা হয়, এটাও থেটা দেওয়া আছে, সেম থেটা, এটা যদি হচ্ছে তার মানে এটাও থেটা। সো এদিক বরাবর হচ্ছে যদি তুমি কম্পোনেন্ট নাও এক্স কম্পোনেন্ট, এবং এদিক বরাবর হচ্ছে ওয়াই কম্পোনেন্ট নাও, এই কম্পোনেন্ট আর এই কম্পোনেন্ট হবে ইকুয়াল, কারণ তারা দুইটা ফোর্স, হ্যাঁ, দুইটা ফোর্সের এই চার্জ একই, তাদের মধ্যে ডিস্টেন্স একই, খালি তাদের ডিরেকশনটা আলাদা, কিন্তু তাদের ম্যাগনিটিউড সেম। এটা আমরা ফিজিক্যাল সিচুয়েশন থেকেই বুঝতে পারতেছি। সুতরাং তাদের ম্যাগনিটিউড যদি সেম হয়, সেই ম্যাগনিটিউডের সাথে তুমি যখন এই থেটা অ্যাঙ্গেলের সাইন নিবা, সেটা হবে তার ওয়াই কম্পোনেন্ট, এবং এই থেটা অ্যাঙ্গেল নিয়ে তার সাইন নিবা, সেটা হবে এই ওয়াই কম্পোনেন্ট। সো এই ওয়াই কম্পোনেন্ট আর এই কম্পোনেন্ট হবে ইকুয়াল। সো এইটা আর এইটা কি করে দিবে, তাদেরকে ক্যান্সেল আউট করবে। সো এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে এই যে F41 আর F31, এদের যে কি বলবো এক্স কম্পোনেন্ট, সেই এক্স কম্পোনেন্টটাও কিন্তু হবে সমান, কারণ এটাও হচ্ছে থেটা, এটাও হচ্ছে থেটা। সো এটা যদি থেটা হয়, এই দুইটা চার্জের জন্য এক যদি আমরা শুধু নেট ফোর্স হিসাব করি, 2 এরটা আমরা পরে হিসাব করলাম না হয়, সেই F31 প্লাস F41, হ্যাঁ, এই দুইটার যদি আমরা নেট ফোর্স নেই, এই দুইটার ওয়াই কম্পোনেন্ট হচ্ছে 0। সো ওয়াই কম্পোনেন্টটাকে আগে লিখলাম, এবং F31 প্লাস F41 এই দুইটার এক্স কম্পোনেন্ট। সো এক্স কম্পোনেন্ট যদি আমরা লিখি, ওয়াই কম্পোনেন্ট যেহেতু 0, আলটিমেটলি F31 প্লাস F41 ইকুয়ালস টু F31 প্লাস F41 তার এক্স কম্পোনেন্ট, এবং তার এক্স কম্পোনেন্ট কি ছিল, যে দুটারই এক্স কম্পোনেন্ট সেম হবে, কারণ ভেক্টর দুটার ম্যাগনিটিউড সেম, থেটা সেম, তার মানে তাদের কস থেটাও হচ্ছে সেম। কস থেটা যদি সেম হয়, তার মানে হচ্ছে তাদের এক্স এর এক্সিসের উপর কম্পোনেন্টটা হবে হচ্ছে সেম। সো কম্পোনেন্টটাও যদি সেম হয়, তার মানে এই যে তোমার এই দুইটার এক্স কম্পোনেন্টকে তুমি যখন করবা, অ্যাড করবা, আলটিমেটলি তুমি পাবা হচ্ছে 2F31x, or
f41x তোমার যে কোনো একটা ক্যালকুলেট করে 2 দিয়ে গুণ দিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা এখন এখানে আরেকটা জিনিস আমার হচ্ছে বলতে হবে, সেটা হলো তোমার তো Q1 চার্জটা বলা নাই, হ্যাঁ? সো Q1 চার্জটা যদি বলা না থাকে, তুমি F31টা যে নিবা প্রথমে, সেই F31টাকে তুমি কিভাবে হচ্ছে ম্যানেজ করবা, মানে হলো F31টাকে তুমি ম্যানেজ করবা বলতে F31টা ডিরেকশনটা কিভাবে, ধরো F31টা তুমি লিখলা, কে লিখলা, Q3 লিখলা, Q1 লিখলা, এবং হচ্ছে তুমি R31 এটাও লিখে এখানে আমরা QB নিলাম, এখানে তোমার R31ই আছে। এখন কোশ্চেন হলো যে তুমি তো জানো না যে Q1 এর ভ্যালু কত। সো Q1 এর ভ্যালু যদি কত সেটা যদি তুমি না জানো, তাহলে তুমি কিভাবে এই প্রবলেমটাকে সলভ করতে পারো? কারণ হচ্ছে তোমার আলটিমেটলি এটার যে ফর্ম বের করবা, তুমি R31 জানো না, R31 কি তুমি জানো? R31 তুমি জানো, R31 এর ভেক্টর ফর্ম কি তুমি জানো? R31 এর ভেক্টর ফর্ম বের করা যাবে, বাট আমরা এখান থেকে যে পয়েন্টটা আমি মেক করতে চাচ্ছি সেটা হচ্ছে যে Q3 যেহেতু আমরা কিছু জানি না, Q3 কে আমরা Q3 রাখবো, এবং R31 এবং R31 আমাদের যা আসে তাই হচ্ছে আমরা প্লাগ ইন করবো। দেখো এইখান থেকে যে পয়েন্টটা আমি তোমাদেরকে মানে এক্সারসাইজ করতে চাচ্ছি, এই এক্সপ্রেশনে আমরা Q3 এর ভ্যালু যেহেতু জানি না, আমরা Q1 এর ভ্যালু যেহেতু জানি না, আমরা Q1 কে Q1ই রাখবো, Q3 এর ভ্যালু যেহেতু জানি, Q3 এর ভ্যালুটা যেটা আছে সেটাই বসাবো, এবং R31 এবং R31 যদি প্লাগ ইন করি, তাহলে আমরা যেটা আমরা বের করি এখান থেকে R31 এবং R31 এর মড তাই বসাবো, এবং তারপরে আমাদের যে F31 এর এক্সপ্রেশন আসে সেটা রাখবো। এবার আসো তোমাদেরকে কাজ একটু সোজা করে দেই। আমরা সোজা করার জন্য বলছিলাম না যে আমরা ওই যে F31 প্লাস F41 আলটিমেটলি হচ্ছে 2F31x, সো F31x, এই F31x এ আমাদের শুধু x কম্পোনেন্ট বের করলেই হয়ে গেল, তাই না? সো আমাদের যে F31 সেটা কিসের দিকে হবে? x কম্পোনেন্টের দিকে হবে। তার মানে আমরা যদি তার ম্যাগনিটিউডটা লিখি, তার ম্যাগনিটিউডটা কি? k ইন্টু Q3 Q1 R31 তার স্কয়ার, এবং ধরো যে তার ম্যাগনিটিউডের সাথে তার যে ডিরেকশনটা আছে R31, এটা হবে I ডিরেকশনে, হ্যাঁ এইটা হবে I ডিরেকশনে, কারণ হচ্ছে এটার আলটিমেটলি এটা শুধু x কম্পোনেন্টে অ্যাড হয়, অর্থাৎ তার x এক্সিসের দিকের কন্ট্রিবিউশনটাই থাকতেছে, এবং আমরা জানি x এক্সিসের যে ডিরেকশন সেটা হচ্ছে I দিয়ে বোঝায়, এবং x এক্সিসের দিকে যে কন্ট্রিবিউশন সেটা হলো তোমার এই x এক্সিসের যে কম্পোনেন্ট সেটা দিয়ে পাওয়া যায়। ওকে, সো তোমার এখন দেখো, তোমার আবার ফিগার থেকে একটা জিনিস মনে হইতে পারে যে আমরা তো ফিগার যেরকম রাফ ফিগার ড্র করলাম, তাতে হচ্ছে কন্ট্রিবিউশনটা পাচ্ছি নেগেটিভ এক্স এক্সিসের দিকে, তাহলে কি এটার ডিরেকশন ইয়ে হবে, কি জানি বলে, তোমার মানে পজিটিভ আই এর দিকে হবে নাকি হচ্ছে নেগেটিভ আই এর দিকে হবে? খেয়াল রাখবা এই জাতীয় ক্ষেত্রে তুমি যদি এক্স এর ডিরেকশনে কন্ট্রিবিউশন এক্সিস্ট করে, এখানে তুমি পজিটিভ আই বসাবা, হ্যাঁ, তুমি আর হচ্ছে নেগেটিভ ডিরেকশনে নিবা না, কারণ আলটিমেটলি তুমি যদি আবার নেগেটিভ ডিরেকশনে নাও, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি f ইকুয়ালস টু -2i, হ্যাঁ, এটার মানে হচ্ছে তোমার আই ডিরেকশনে কম্পোনেন্ট -2, এটার আরেকটা স্টেটমেন্ট আমরা এখান থেকে বলতে পারি, সেটা হচ্ছে নেগেটিভ আই ডিরেকশনে তার কম্পোনেন্ট হচ্ছে 2। সো তুমি যদি এটার ডিরেকশন নেগেটিভ আই নাও, দুটাই নিতে পারো, নেগেটিভ আই নাও, তাহলে এই টোটাল কোয়ান্টিটিটা তুমি ধরবা পজিটিভ, এবং এটা যদি তুমি হচ্ছে পজিটিভ আই নাও, হ্যাঁ, এই টোটাল কোয়ান্টিটিটা, সরি না 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 না, এখানে 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 একটা ভুল আছে, আমি একটু ভুল করছি,
এখানে তুমি হচ্ছে যদি আই ডিরেকশন নাও, কারণ এইটা তো আমরা কিউ এর কিউ ওয়ানের চার্জ আমরা জানি না, হ্যাঁ। সো আলটিমেটলি আমি আগে যেটা বলছিলাম তাই, যে তোমার যদিও এখানে তুমি রাফ যে ফিগারটা ড্র করছো সেখানে তোমার মনে হচ্ছে যে তুমি এক্স এক্সিসের দিকে, কারণ আমি কিন্তু এখানে কেমনে ফিগারটা ড্র করছি, আমি ফিগারটা ড্র করছি হচ্ছে আমি কিউ ওয়ান কে ধরে নিছি নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, এটা রিপালসিভ, এবং রিপালসিভ হয়ে আমরা এদিকে এক্স কম্পোনেন্টের এদিকে আমরা পাইছি এই ডিরেকশনে। কিন্তু আমরা এটা তো আমরা কিউ ওয়ান এর চার্জটা ধরে নিছি, আমরা তো আর এটা ধরে নিতে পারি না। সো আমরা যেটা করব, আমরা যখন দেখব যে এরকম এক্স ডিরেকশনে শুধু কন্ট্রিবিউশন এক্সিস্ট করে, আমরা এখানে পজিটিভ আই রাখবো, রেখে হচ্ছে আমরা এরপরে ম্যাথে ফরওয়ার্ড করব, হ্যাঁ। ওখানে ওই আমরা মান কি হবে, এখান থেকে কি আসে, এটা ঠিক আছে, এখান থেকে যে দুটো স্টেটমেন্ট বলছি দ্যাট ইজ গুড এনাফ, বাট এইখানে যেটা বলছি সেটা এখানে আর কাজে লাগাবো না, ওকে। সো আমরা এখন 2 এর সাথে এটা দেখব। সো 2 আর এই হচ্ছে 1, হ্যাঁ। 2 আর 1 এর সাথে এটা দেখলেই আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। জিনিসটা কিরকম ক্লিয়ার হয়ে যাবে দেখো, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ডি। সো আমাদের যে 2 1 এর যে আচ্ছা f31x এ তুমি কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে কে Q31Q1 R31 তার আমরা স্কোয়ার বের করতেছি, তার তো cos কম্পোনেন্টটা নেওয়া লাগবে নাকি। সো cos অফ থিটা তার সাথে হচ্ছে i। সো cos থিটাটা যে নিবা, সেই cos থিটাটা তুমি কিভাবে নিবা, cos থিটাটা তুমি নিবা হচ্ছে তোমার যে রাফ ডিরেকশন তুমি নিলা এর উপর ডিপেন্ড করে। এখানে তুমি f31 এই ডিরেকশনে নিছো, সেটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে কি অ্যাঙ্গেল করে, পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে এটা যদি থিটা হয়, এটা তো থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি, পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল করে হচ্ছে তোমার এই 30 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি 210 ডিগ্রি, যেটা ইকুয়ালস টু হচ্ছে নেগেটিভ 30 ডিগ্রি, হ্যাঁ। কারণ হচ্ছে নেগেটিভ 30 ডিগ্রি কেন, cos 180 ডিগ্রি প্লাস হচ্ছে 30 ডিগ্রি, সেটা মানে এটা ইকুয়ালস টু হচ্ছে cos 210 ডিগ্রি, সেটা সমান সমান হচ্ছে cos 30 ডিগ্রি, ওকে। সো এই যদি হয় cos নেগেটিভ 30 ডিগ্রি, তুমি এখানে cos নেগেটিভ 30 ডিগ্রি বসাবা, এবং cos নেগেটিভ 30 ডিগ্রি যদি তুমি বসাও, তুমি দেখবা যে তুমি আলটিমেটলি একটা পজিটিভ ভ্যালুই পাচ্ছ, যেটা হচ্ছে √3/2। সো তোমার f31x এর আমি এটা আলটিমেট ফর্মটা হচ্ছে লিখে দেই, সরি, যে f31, হ্যাঁ, √3/2, সেখান থেকে কে Q3Q1, তারপরে হচ্ছে আর 21 তার স্কয়ার, তার সাথে হচ্ছে আই, এটা হচ্ছে তোমার এটা আসে কি জানি বলে, এই f31 এর এক্সপ্রেশন। সো f31 প্লাস f41 হবে এটা ডাবল, সেই ডাবলটা কত, √3 কে ইন্টু Q3Q1 আর সরি এটা হবে R31 তার স্কয়ার, তার হচ্ছে আই। এরপরে আমরা চলে যাই f21 এ, আমরা কোথায় ছিলাম, সরি f21 এর ফিগারটা তো আমি আবার, সো f21 এ যদি হচ্ছে হয়, এটা হচ্ছে আমার 2 আছে, এটা হচ্ছে 1 আছে, সরি এটা হচ্ছে আমার অরিজিন, এটা হচ্ছে 1, এটা হচ্ছে ডি। সো f21 এর যদি আমরা এটা লিখি, এটা হবে কে Q2Q1 R21 তার স্কয়ার, তার সাথে হচ্ছে আর, যেহেতু ডিউ টু 2 1 এটার ডিরেকশনটা হবে 2 1। এখন দেখো একটা জিনিস তোমরা শিওর, এই যে f21 আইদার হবে পজিটিভ আই ডিরেকশন বরাবর অর হবে হচ্ছে নেগেটিভ আই ডিরেকশন বরাবর, তাই না। তো তুমি ধরে নাও যে f21 হচ্ছে পজিটিভ আই ডিরেকশন বরাবর, হ্যাঁ। সো f21 যদি পজিটিভ আই ডিরেকশন বরাবর হয়, তারপরে তুমি ফিজিক্যাল সিচুয়েশন থেকে ক্লেম করতে পারো কি,
যেহেতু F31 আর F21 ইকুয়ালস টু 0 হতে হবে, তার মানে F31 এর ডিরেকশন হবে নেগেটিভ আই। ঠিক আছে, তুমি ওখানে নেগেটিভ আই ইনপুট করবা, করে তারপরে হচ্ছে এই দুইটার ভেক্টর সাম বসাবা, ভেক্টর সাম বসায় ইকুয়েট করবা, করে দেখবা যে তোমার চলে আসছে। আলটিমেটলি এখানে বারবার দেখো তোমাকে ফিজিক্যাল সিচুয়েশন চিন্তা করে তোমার ডিরেকশন কারেক্ট করতে হচ্ছে। তুমি একটা যদি আরবিটারি ধরে নাও, F31 যদি আরবিটারি ধরে নাও, F31 তোমার আরবিটারি আসছিল কোন ডিরেকশনে? আই ডিরেকশনে। হ্যাঁ, সো আই ডিরেকশনে যদি হয়, আই ডিরেকশনে বা নেগেটিভ আই ডিরেকশনে, তুমি যদি ওখানে নেগেটিভ আই দিতা, তোমার এখানে কিন্তু হচ্ছে আবার পজিটিভ আই দেওয়া লাগতো। আবার এখানে যদি তুমি পজিটিভ আই দাও, ওখানে দেওয়া লাগবে নেগেটিভ আই। সো তোমার ফিজিক্যাল সিচুয়েশনের উপর ডিপেন্ড করে তোমাকে নিজে নিজে এই জিনিসগুলি চেঞ্জ করতে হবে। এইবার আসো কিছু কোয়েশ্চেন যেটা হচ্ছে স্টুডেন্টরা করে, সেটার উত্তর আমি একটা একটা করে দিয়ে নেই। স্যার, এত কিছু চিন্তা করলে প্রবলেম সলভিং তো অনেক বড় হয়ে যাবে, অনেক সময় লাগবে, এক্সামে কি আমরা এত সময় পাবো? এক্সামে প্রবলেমের লেন্থ এরকমই সেট করা হবে যাতে হচ্ছে তোমরা চিন্তা ভাবনা করে এই রকম করে প্রবলেম সলভ করতে পারো। বাট ওয়ান্স এগেইন আমি একটা জিনিস বলি, তোমরা যদি ফিজিক্সের এই লেভেলে গিয়ে প্রবলেম সলভ করে লিখতে পারো, যেমন ধরো সরাসরি তুমি এখানে কি করলা, F3 প্লাস F4 এটা সমান সমান কেউ যদি লিখে 2 ইন্টু কে Q3 Q1 R31 তার স্কোয়ার, তার সাথে হচ্ছে কি R31 তার ডিরেকশন, এটা যদি কেউ সরাসরি লিখতে পারে এবং হচ্ছে cos থিটা, তাহলে কোনো মার্কস কাটা উচিত না এবং কাটা হবেও না। সো আমরা হচ্ছে এটা সরাসরি লিখে, যদি সময় আমাদের টাইম, যেটা আমরা প্র্যাকটিস করতে করতে আমাদের এই ম্যাথগুলির সাথে এক ধরনের কি বলবো আমরা অভ্যস্ত হয়ে যাব, তখন হচ্ছে দেখবা যে আমাদের এরকম এক্সপ্রেশন গুলি লিখতে সময় লাগবে না। কিন্তু রিমেম্বার, তোমাকে প্লাস মাইনাসের বেলায় সাবধান হতে হবে। হ্যাঁ, প্লাস মাইনাসের বেলায় তুমি যদি সাবধান না হও, তুমি দেখবা যে তোমার ক্যালকুলেশনে ভুল চলে আসছে। হ্যাঁ, সো আলটিমেটলি তুমি যখন ডিরেকশন কনসিডার করবা, তোমার প্লাস মাইনাসের বেলায় তোমার খুবই সাবধান হওয়া লাগবে, না হইলে এইটা হচ্ছে বিপদ। ওকে, সো আরেকটা হচ্ছে তুমি ভেক্টর নোটেশন ইউজ না করে তুমি যদি তোমার নিজের কনভেনশনে, তোমার নিজের মানে সুবিধা মতন কনভেনশন ইউজ করে বাকি ইয়েগুলি, একটা বাকি স্টেপগুলিও ঠিক রাখতে পারো প্রবলেমের, তাহলেও তোমাকে ফুল মার্কস দেওয়া হবে। আমি হলে দিতাম। তো যেহেতু হচ্ছে এটা একটা সেকশন মানে টিম টিচিং কোর্স, সো আমাকে হচ্ছে বাকি টিচারদের সাথে কথা বলতে হবে যে ভেক্টর নোটেশন ইউজ না করে যদি স্টুডেন্টরা নিজেদের কনভেনশন ইউজ করে তাহলে আমরা কি ফুল মার্কস দিব কিনা। বাট আমি তোমাদেরকে এটা জানাবো। এটা হলো এক। স্যার কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে দিব স্যার, তাহলেই তো হয় না? হ্যাঁ, কোঅর্ডিনেট যদি সিস্টেম উল্লেখ করে দিলেন। আমি তো হচ্ছে তোমার কি জানি বলে হলে 1 নাম্বারও কাটতাম না। হ্যাঁ, কেউ যদি স্টুডেন্টরা নিজের জি স্যার। কনভেনশনে ঠিক রাখতে পারে, কিন্তু বাকি টিচারদের আমি এটা একটু জিজ্ঞেস করে নিতে হবে। বাট ভেক্টর নোটেশনটা কেন শিখতে হবে? কারণ হচ্ছে তোমাদের এক্সামে তোমরা দেখবা যে তোমাদেরকে বলতে হবে, দিবে যে হলো ফাইন্ড দ্য এক্সপ্রেশন ফর R32 ফর দ্য ফিগার শোন ইন দ্য রাইট। হ্যাঁ, তো তোমার R32 এর এক্সপ্রেশনটা বের করতে হবে, সেটার জন্য তোমার ওই যে ভেক্টর নোটেশন তোমার আবার কাজে লাগবে। সো এরকম কিছু জায়গায় তোমাদের দেখবা যে কোয়েশ্চেনে চাবেই হচ্ছে কোনো একটা ভেক্টর কোয়ান্টিটি বের করা। এখানে তো তোমার হচ্ছে F32 এর আমরা যে প্রথম প্রবলেমটা যেটা সলভ করছি, আমরা প্রথমে F32 এর ভেক্টর ফর্মটা বের করে নিয়েছি। দেখবা যে তোমার এক্সামে চাইছে হচ্ছে F32 টাই বের করা। হ্যাঁ, সো এরকম এই জন্য তোমার হচ্ছে ভেক্টর নোটেশনে অভ্যস্ত হতে হবে। সো দ্যাট ইজ অল ফ্রম টুডে। এখন হচ্ছে তোমাদের কোয়েশ্চেন। স্যার আমার প্রশ্ন ছিল। হ্যাঁ, শিওর। আচ্ছা স্যার, এই আমাদের এই পার্টিসিপেশন কুইজগুলো যেগুলো বাক্সে, হ্যাঁ, তো স্যার সেগুলোতে যদি কোনটা আনসার করতে গিয়ে ভুল হয়ে যায় তো আমাদেরকে অ্যাটেন্ডেন্সের মার্ক ডিডাক্ট হবে? না, ওগুলিতে তো আমি জানি যে হলো কি এগুলিতে মানে ইউ ক্যান ট্রাই অ্যাজ মেনি টাইমস অ্যাজ ইউ ক্যান।
সো তোমরা যতবার চাও ততবারই হচ্ছে ওখানে তোমরা অ্যান্সার সিলেক্ট করতে পারো, তাহলেই তো হচ্ছে সাবমিট হওয়ার কথা। খালি ডেডলাইনের মধ্যে হচ্ছে তোমাকে পার্টিসিপেশন কুইজটা কমপ্লিট করতে হবে, জি তাই স্যার, তো জি হচ্ছে স্যার। তুমি অ্যাটেন্ডেন্সের মার্কসটা পাবে। বাট তুমি যদি মানে পার্টিসিপেশন কুইজ বুঝতে না পারো, আমি আজকে ভাবছিলাম যে ইলেকট্রিক ফিল্ডে দুইটা পার্টিসিপেশন কুইজ দেখাবো, কিন্তু আই এম মানে আমি এখন ওভারফ্লো চলতেছে, হ্যাঁ আমার জি অলরেডি স্যার। 15 মিনিট এক্সট্রা নিয়ে ফেলছি, সো আমি আর এই জন্য ইলেকট্রিক ফিল্ডটা আজকে দেখাতে যাচ্ছি না। এটা আমরা এক কাজ করি, এটা আমি পার্টিসিপেশন কুইজে কারো যদি কোনো প্রবলেম থাকে, তোমরা এক এক করে আমাকে একটা ট্র্যাকে নক দিয়ে রাখো তো নাম্বারে। তো আমি ওই নাম্বারটা হচ্ছে তোমার মানে এটা মাথায় থাকলো যে আমাকে এই কয়টা প্রবলেম হচ্ছে দেখাইতে হবে ক্লাসে। ওকে স্যার, ওকে স্যার। মানে হচ্ছে লেসন 1 আর লেসন 2 এর পার্টিসিপেশন কুইজে কারো যদি কোনো প্রবলেম থাকে, আমাকে একটু হচ্ছে স্ল্যাকে নক দিয়ে রাখবা। আর ওকে স্যার। স্টিল এখানে যারা আসো তাদের কেউ যদি স্ল্যাকে এখন আমি অ্যাড না করে থাকি, তারা একটু অফিসিয়াল আইডিটা এইখানে চ্যাট বক্সে দিয়ে রাখো, যদি এখন আমি অ্যাড না করে থাকি। আর কারো কোনো কোয়েশ্চেন? জি স্যার, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ শিওর, ইশতি। জি, আমরা যে একটু আগে 15 নাম্বার প্রবলেমটা করলাম, ওইখানে হুম। x3 equals to x2 minus r12 cos theta এবং y3 equals to y2 minus r12 sin theta, x3 এবং x3 এর এই মানটা আমরা কিভাবে বের করলাম? এটা যদি ডায়াগ্রামে একটু বুঝান তাহলে ভালো হতো। হ্যাঁ এটা আমি একটু আবার দেখাচ্ছি। দেখো আমরা বের করছি হচ্ছে x3 equals to x2 minus r32 cos theta এবং হচ্ছে y3 equals to y2 minus r32 sin theta। এইটা কিন্তু r32টা কি? r32টা হচ্ছে মডুলাস অফ r32, হ্যাঁ r32 ভেক্টরের ম্যাগনিটিউড। তো আচ্ছা একটু সবাই হচ্ছে একটু মিউট করে দাও, হ্যাঁ তোমাদের মাইক্রোফোনটা একটু মিউট করে রাখো। সো এখন এই সরি, এখন এটা কিভাবে পেলাম? ওকে দেখো r32 হবে কি, r32টা হচ্ছে তোমার যদি একটা চার্জ থাকে 2, এই হচ্ছে তোমার কোঅর্ডিনেট সিস্টেম, একটা চার্জ থাকে হচ্ছে 2, একটা চার্জ থাকে 3, r32টা হচ্ছে 2 থেকে 3 এর দিকে যে পজিশন ভেক্টরটা। সো ধরে নাও আমাদের 2 চার্জটা আছে অরিজিনে এবং 3 চার্জটা আছে এখানে, ধরে নাও। সো r32 আমার হবে হচ্ছে এই ডিরেকশনে 2 থেকে 3 এর দিকে, সেটা এই পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে কি অ্যাঙ্গেল করবে? করবে হচ্ছে থিটা। সো আমরা জানি কোন ভেক্টর যদি পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করে, যেটা আমরা ওই যে ভেক্টর রিভিজিটেড ক্লাসে দেখছি, সেই ভেক্টরকে আমরা কম্পোনেন্টে রিজলভ করে লিখতে পারি r32 cos theta i প্লাস r32 sin theta j। এই যে আমার কম্পোনেন্টে রিজলভ করা হলো, এখন আমরা কম্পোনেন্টে রিজলভ করে আরো লিখতে পারি যে r32 এটার তো একটা এক্স কম্পোনেন্ট, হ্যাঁ ধরো যে কোনো ভেক্টরকে তার কম্পোনেন্টে রিজলভ করে কিন্তু এটাও লেখা যায় যে r32 x i r32 y j। তো এটা যদি হয়, তুমি r32 ইকুয়ালস টু কি, r2 মাইনাস r3 এবং r2 মাইনাস r3 এটা সমান সমান কি, x2 x3 মাইনাস i প্লাস y2 মাইনাস y3 j। এখন তুমি যদি কি করো, এটা কিভাবে আসলো? এটা তো হচ্ছে r2 ইকুয়ালস টু, আমি একটু আলাদা করে লিখি, x2 i প্লাস y2 j, তারপরে হচ্ছে মাইনাস x3 i মাইনাস y3 j। এই লাইনটা যাবে হচ্ছে আগে, এই লাইনটা আসবে হচ্ছে পরে। সো এখন দেখো এই যে এই r3 ভেক্টর, এই ভেক্টরের x কম্পোনেন্ট কোনটা? এই ভেক্টরের x কম্পোনেন্ট হচ্ছে এটা, এবং এই ভেক্টরের y কম্পোনেন্ট কোনটা? সেটা হচ্ছে এটা। সো আমরা এখন কিছুই না, এই যে তার এক্স কম্পোনেন্ট আই এর সাথে এই ইউনিট ভেক্টর আই এর আগে যে কম্পোনেন্ট সেটাই তো এক্স কম্পোনেন্ট,
জে এর আগে যে কম্পোনেন্ট সেটাই তো হচ্ছে ওয়াই কম্পোনেন্ট। এই দুইটাকে আমরা ইকুয়েট করছি যে x2 মাইনাস x3 ইকুয়ালস টু r32 cos থিটা আর y2 মাইনাস y3 ইকুয়ালস টু r32 sin থিটা। এই ইকুয়েট করে আমরা হচ্ছে ইয়ে পেয়ে গেছি ইকুয়েশন। তারপরে হচ্ছে আমরা কি বলবো সাইড চেঞ্জ করছি, সাইড চেঞ্জ করে আমরা x3 এর ভ্যালুটা চলে আসছে। সো এটা ভালো হয়েছে, আরেকবার রিভিউ করা হলো। কোয়েশ্চেনটা ছিল ইশতি, বুঝতে পারছো ইশতি? জি স্যার, এখন বুঝেছি, থ্যাংক ইউ। গুড, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? স্যার রবিবার কি ক্লাস হবে? রবিবার কি পূজার বন্ধ? স্যার কোনো কিছুই তো বলে নাই, সেই জন্য জিজ্ঞেস করতেছিলাম। আচ্ছা, আমি যতটুকু জানি স্যার সোমবার বন্ধ। আচ্ছা, সোমবার যদি হচ্ছে পূজার অফিসিয়াল ছুটি হয় তাহলে হচ্ছে তো রবিবার ক্লাস হবে। এখন আমি একটু মানে নিজের পার্সোনাল ইয়েটা বলি, মানে এটা তো আসলে গভর্নমেন্ট হলিডে ফলো করতে হয়, বুঝছো? সো গভর্নমেন্ট হলিডে ফলো করতে হয় বলে আমাদেরকে আর কি কি জানি বলে মানে রবিবারটা গভর্নমেন্ট হলিডে ফলো করলে খোলাই রাখতে হবে। আমি একটু রেকর্ডিংটা অফ করি, ওয়েট আ সেকেন্ড। সো যেটা হচ্ছে যে তোমার রেকর্ডিং অফ করলাম না, মানে যেহেতু দুর্গাপূজাটা আসলে হচ্ছে অনেকের জন্য অনেক বড় একটা ফেস্টিভ্যাল, আমাদের মানে আমি বুঝি যে এখানে আসলে একদিন ছুটি অনেকের জন্য প্রবলেম হয়, বাট স্টিল মানে আমি তো আসলে এখানে কি বলবো, আমি তো কোর্স ইনস্ট্রাক্টর। সো আমাকে তো হচ্ছে গভর্নমেন্ট যে হলিডে কিংবা ব্র্যাক যে হলিডে শিডিউল ফলো করে সেটাই ফলো করতে হবে। সো আমাকে যে বাকি টিচাররা যেটা ফলো করবেন আমি হচ্ছে সেটাই আর কি ফলো করব। সো রবিবার বন্ধ থাকবে নাকি হচ্ছে ক্লাস হবে সেটা হচ্ছে আমি তোমাদেরকে জানাই দিব, হ্যাঁ। আর এমনিতে আমি বোধহয় সোমবারই তো না, আমি কোন দিনের ক্লাসটা ইয়ে করছি, বুধবারের ক্লাসটা তো হচ্ছে আমি আজকে নিলাম। সো বুধবারে না, তোমাদের ক্লাসটা কি বারে ছিল? মঙ্গলবারে, সরি, মঙ্গলবারে হচ্ছে ক্লাসটা তো আমি আজকে নিলাম। আমার একটা প্ল্যান ছিল আমি এমনিতে এই উইকে একটা মেকআপ ক্লাস নিব, কারণ হচ্ছে আমি একটা প্রবলেম সলভিং ক্লাস করাইলে ওই যে তোমার লেসন 3 এর উপর ডিসকাসটা করতে পারলাম না। সো লেসন 3 এর উপর ডিসকাস ক্লাসের জন্য আমাকে তো আরেকটা ক্লাস নিতে হবে। সেটা আমি চাচ্ছি যে বিফোর সানডে একটা ডেটে নেওয়া যায় কিনা, বাট বিফোর সানডে ডেটে হাউ অ্যাবাউট স্যাটারডে 12? আমি যদি স্যাটারডে 12-এ আরেকটা ক্লাস নেই, সেটা কারণ একটা মেকআপ ক্লাস নেওয়ার প্ল্যান আমার আগে থেকেই ছিল, হ্যাঁ। আর আরেকটা মেকআপ ক্লাস আমাকে নিতে হবে তোমাদের টুয়েসডে ক্লাসের জন্য। তো আমি কি আরেকটা মেকআপ ক্লাস তোমাদের নিতে পারি শনিবারে 12টায়? জি স্যার, আমার সমস্যা নেই। ওকে, কারো কোনো প্রবলেম থাকলে, যেহেতু তোমরা এখানে হচ্ছে আর কি যারা হচ্ছে প্রেজেন্ট তাদের মানে অপিনিয়নটা হচ্ছে সবচেয়ে প্রায়োরিটি পাবে, কারো প্রবলেম থাকলে বলতে পারো। স্যার 11টার দিক থেকে শুরু করলে আই থিঙ্ক ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, 11টার দিক থেকে শুরু করলে আই থিঙ্ক ভালো হবে। 11টার দিক থেকে আজাদ বলছে। আচ্ছা, সুহাট তো কিছু বলবা? না না স্যার। আচ্ছা, আর অন্য কারো কোনো স্যার প্রবলেম? 11:30 নেন স্যার। স্যার 11:30 নেন স্যার। হ্যাঁ, শনিবার 11:30 নেই, কারণ কি আমি আসলে শনিবার তো এমনিতে ছুটির দিন এবং আমি বেশ লেট রাইজার, হ্যাঁ। তো আমি উঠবো দেরি করে, 11:30 আমি খুব চেষ্টা করব। মানে আমার তো এখন পর্যন্ত তোমাদের কোনো দেরি হয় না, আজকেও যে আমি 5 মিনিট 7 মিনিট লেট করে শুরু করছি আমি জানি, বাট এট দ্যাট টাইম আই ওয়াজ সেটিং জার্নাল, এরপরে হচ্ছে তোমার ওই গুগল মিটের লিঙ্ক অন করতেছিলাম, বাকি দুজনকে স্ল্যাকে অ্যাড করতেছিলাম, আমি ওই ট্যাবের ইয়ে লাগাচ্ছিলাম, প্লাগ লাগাচ্ছিলাম। তো এগুলি করতে করতে 7 মিনিট চলে গেছে। তো এগুলো আমার একটা আগে থেকে করতে হবে, সেটা আমি বুঝতে পারলাম। তো 11:30 শনিবার, হ্যাঁ। উই উইল ডিসকাস অ্যাবাউট লেসন 3। এবং যদি কারো পার্টিসিপেশন কুইজ কোনোটায় কোনো প্রবলেম থাকে, আমাকে স্ল্যাকে পার্সোনালি হচ্ছে ওই পার্টিসিপেশন কুইজ উইথ আ প্রবলেম নাম্বার একটা নক দিয়ে রাখো। আর তোমাদের অ্যাসাইনমেন্ট পাবলিশ হয়েছে, আমি বোধহয় মোস্ট প্রবাবলি ডেডলাইন হচ্ছে 1 সপ্তাহ, আমি এখনো জানি না যে তোমার ডেডলাইন কবে, আমি ঠিক জানি না, আমি অ্যাসাইনমেন্ট এখনো দেখিনি। 30 তারিখে। 30 তারিখ, আচ্ছা।
সো অ্যাসাইনমেন্টটা হচ্ছে দেখবে, অ্যাসাইনমেন্টে যদি কোনো প্রবলেম ফেস করো সেটা হচ্ছে আমাকে জানাও। অ্যাসাইনমেন্ট ইজ অ্যাকচুয়ালি দ্য হার্ডেস্ট পার্ট। হ্যাঁ, অ্যাসাইনমেন্টে অ্যাকচুয়ালি সবসময় কঠিন প্রশ্নগুলি দেওয়া হয়, কারণ হচ্ছে তোমরা ওই একটু নিজেদের মধ্যে ডিসকাস করতে পারো, ডিসকাস করে টোরে হচ্ছে প্রবলেম সলভ করতে পারো, এই জন্য অ্যাসাইনমেন্টেই সবসময় কঠিন প্রবলেমগুলি চুজ করা হয়। হ্যাঁ, রিলেটিভলি একদম যে খুব কঠিন তাও না। সো তোমরা যদি কোনো প্রবলেম ফেস করো এবং আমি যদি দেখি যে তোমাদের থিওরিতে আছে কিন্তু, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে তোমাদের যে প্রবলেম সলভিং ভিডিওগুলি আপলোড দেওয়া হয়েছে ভিউএক্স এ সেগুলিও দেখবা। আর তোমাদের যে মানে অ্যাসাইনমেন্ট আছে এরকম কোনো প্রবলেমের কনসেপ্ট তোমাদের মানে ডিসকাস করা লাগবে, সেটা হচ্ছে আমি তোমাদেরকে জানাবো আর কি। স্যার হ্যাঁ স্যার আমার আইডিটা একটু ওখান থেকে ইয়া করে দিন স্যার। হ্যাঁ হ্যাঁ শিওর, ঠিক আছে, ওকে আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, গুড বাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম, ওয়ালাইকুম আসসালাম। আমি মিটিং কেটে দিচ্ছি।